মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প স্কিম হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা চালু করেছেন। আমরা যাতে ব্যক্তিগতভাবে সেটাকে নিয়ে ব্যক্তিগতভাবে যাতে আমরা স্বনির্ভর হতে পারি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতবর্ষে যতক্ষণ আমরা নিজেরা স্বনির্ভর যতক্ষণ না হব, আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ হবে না। আমাদের বিশ্বের বাজারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমরা পরের উপর নির্ভরশীল যতক্ষণ থাকবো, ততক্ষণ আমরা ভারতবর্ষ আমরা বিশ্বের বাজারে বিশ্বে মাথা দাঁড়াবে। মুখ্যমন্ত্রী আপনার বাড়ির আঙিনার মধ্যে হাড়গড় জল হাড়গড় নল দিয়ে রেখেছেন। তারপর যখন হাত মুখ ধুয়ে আপনি ঘরে চা খেতে বসবেন, ঘরে আপনার স্ত্রী চা বানিয়ে নিয়ে আসবে, আপনি জিজ্ঞেস করবেন এত তাড়াতাড়ি চা থেকে বানিয়ে নিয়ে আসলে, তখন আপনার স্ত্রী ডেকে বলবে, দেখুন আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমাদের গ্যাসের চুলা দিয়ে দিয়েছে। চাটা খেয়ে যখন জমিতে যাবেন, তখন জমি থেকে চাষ করার আগে আমার প্রধানমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী আপনার কৃষক ভাইদেরকে পকেটে ৬,০০০ টাকা করে কিষাণ সম্মান নিধি দিয়ে রেখেছে। আপনি জমিতে সার, বীজ, ঔষধ দেওয়ার জন্য ৬,০০০ টাকা নিয়ে যখন জমিতে চাষ করবেন, জমিতে চাষ করে যখন বাড়িতে ফসলগুলো নিয়ে আসবেন, বাড়িতে নিয়ে আসার সাথে সাথে আপনার ধানগুলো সরকার ন্যায্য দামে কেনার জন্য সরকারি অফিসার আপনার ঘরের দরজায় উপস্থিত। আপনার ধানগুলো সরকার খরিদ করে সেগুলোকে আগরতলা নিয়ে এসে এগুলোকে চাউলে পরিণত করে আবার গাড়ি করে, ট্রাক করে আপনার গ্রামে নিয়ে যাচ্ছে। আপনার রেশন শপের মাধ্যমে আপনার গরিব মানুষদেরকে ফ্রিতে চাল দিচ্ছে। ৮০ কোটি মানুষকে আমার দেশের প্রধানমন্ত্রী ফ্রিতে রেশন দিচ্ছে। তারপর যখন আবার আপনি জমিতে যাচ্ছেন, আপনি কৃষিকাজ করছেন, আপনার স্ত্রী ঘরে বসে থেকে নেই, আপনার স্ত্রী সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বনে যাচ্ছে। আজকে বিকালবেলা মাঠ থেকে আসলে আপনার কাছে আপনার স্ত্রী হাত পাতে না, ছেলেটার কলমের জন্য, ছেলেটার খাতার জন্য 10 টাকা আমাকে দিন। তার জন্য বলছি বন্ধু যে আজকে আপনার স্বামী যখন বাড়িতে আসলো, বিকালবেলা যখন দুপুরবেলা আবার খেতে বসলেন, আপনার স্বামী জিজ্ঞেস করবে এত সুন্দর চাল, সুন্দর রান্না, আমি এত সুন্দর চাল কিনে নিচ্ছি বাজার থেকে, আনে কে দিয়েছে? বলবে কি রেশন শপ থেকে। আমার জমির ফসানো ফসল সেগুলো আগরতলা নিয়ে আমাদের সরকার আমাদেরকে ন্যায্য দামে খরিদ করে আবার ফ্রিতে দিচ্ছে। আবার সন্ধ্যার সময় যখন আপনি বসবেন, আপনার সন্তান আপনার মা বাবাকে নিয়ে আপনার সন্তানটা ডেকে ডেকে বলবে, এই বাবা দেখো আমার লাল খামে, আমার হলুদ খামে, আমার যোগ্যতা অনুসারে আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি পেতে কারো কাছে যেতে হয়নি। আমার ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের শিক্ষিত বেকারদেরকে আজকে তার যোগ্যতা অনুসারে চাকরি দিচ্ছে। কারো কোনো নেতার কাছে যেতে হয় না, কোনো নেতা অফিস, পার্টি অফিস ঝাড়ু দিতে হয় না। আপনার ছেলেটা শিক্ষিত হলে তার যোগ্যতা অনুসারে চাকরি দিচ্ছে। সন্ধ্যার সময় যখন উঠোনে বসবেন, সবাইকে নিয়ে আপনার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবাটাকে বলবে, এই বাবা এই দেখো আমার সরকার আমাকে ২,০০০ টাকা করে ভাতা দিয়েছে, আমার মাকেও, তোমার মাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে ৪,০০০ টাকা ছেলের হাতে তুলে দেবে। রাত্রেবেলা যখন শুবেন, তখন দেখবেন যে এই ঘরটাতে শুয়েছেন সেই ঘরটাও আমার নরেন্দ্র মোদীর দেওয়া, আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া কেন্দ্রীয় দপ্তর থেকে দিচ্ছে। সরাসরি সম্পত্তি আমাদের সরকার ভারতবর্ষের ১৫০ কোটি মানুষ, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ৪৫ লক্ষ মানুষের চিন্তা করছে, যার জন্য সব প্রকল্পের মধ্যেও সবকিছু দেওয়ার পরেও আজকে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য আজকে ১০,০০০ টাকা করে পার্সোনাল লোন দিচ্ছে। আজকে ভারতবর্ষের মানুষ, আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, পারিবারিক উন্নয়ন, সমষ্টিগত উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়নে আমাদের সরকার কাজ করছে। আর আমরা কি করছি? আমরা আজকে দেখুন সংখ্যালঘু বন্ধুরা, সংখ্যালঘু
ভাইয়েরা যারা আছেন, মুসলিম ভাইয়েরা যারা আছেন, আজকে কষ্ট হয় বলতে, আজকে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশ আছে, আরবিয়ান কান্ট্রি, যেখানে 57টা দেশের মধ্যে 56টা দেশেরই আজকে আমেরিকার তারা আসে, আমেরিকার সৈন্যরা এসে বসবাস করছে, আমেরিকার সৈন্যরা পাহারা দিচ্ছে। যখন আজকে পেহেলগামের মধ্যে আজকে 26 জন ভারতবাসীর প্রাণ হারালো, ভারতবর্ষের কোন রাজনৈতিক দল এবং ভারতবর্ষের কোন জাতি একটা মিছিল করেনি। আজকে আমার নরেন্দ্র মোদী তার প্রতিশোধ নিতে গিয়ে অপারেশন সিন্দুর তৈরি করেছে। আজকে যখন খুমিনি আমেরিকার অস্ত্রের আঘাতে মারা যায়, আজকে সেই ভারতবর্ষের মাটিতে আমার মুসলমান ভাইয়েরা আজকে মিছিল করছে, আর একটা রাজনৈতিক দল মিছিল করছে খুমেনিকে কেন হত্যা করা হলো। আজকে ভারতবর্ষের 26টা মায়ের 26টা সন্তান যখন পাকিস্তানের উগ্রবাদী দ্বারা মারা গেল, তাহলে কোনো কথা নেই। আজকে আমরা মুসলমান কোথায় দাঁড়িয়েছি? আজকে আমাদের আরবিয়ান কান্ট্রিগুলো আমেরিকার লোকেরা, আমেরিকার সৈন্যরা পাহারা দিচ্ছে, কিন্তু আজকে আমরা মুসলমানরা এই দেশে বাস করি, এই দেশে বসবাস করি, কিন্তু এই দেশের মাটিকে আমরা ভালোবাসি না। এই দেশকে ভালোবাসতে হবে, জন্মভূমিকে ভালোবাসতে হবে। আজকে কেন আমরা এই মিছিলটা করেছি? একটা ছোট্ট উদাহরণ দেই। আজকে কেন আমরা এই মিছিলটা করেছি? খুমেনি মারা গেছে ভারতবর্ষে, আমরা মিছিল করি, কিন্তু ভারতবর্ষের 26 জনের জন্য আমরা মিছিল করি না। আজকে বক্সনগরের অনেক লোক এসেছেন, আমি বক্সনগরের প্রতিনিধি। আজকে 2023 সালের পর বক্সনগরের কোন বিরোধী পার্টি কোন মিছিল করতে পেরেছে? পারেনি। কারণ একটাই, যে আজকে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী বক্সনগরের জন্য এত উন্নয়ন করেছেন, এত ডেভেলপ করেছেন, 50 বছরে 40 বছরে অন্যরা পারেনি। যার জন্য বিরোধী দল যার কাছে যাচ্ছে, তারাই বলছে কি, তোমরা 40 বছরে যা পারোনি, আমার মুখ্যমন্ত্রী 3 বছরে তা করে দেখাচ্ছে। সেটাই আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তার ওনার উন্নয়ন। আমরা উন্নয়নের নিরিখে, আমরা ভালোবাসার নিরিখে মানুষের কাছে যেতে চাই, আমরা ধর্ম নিয়ে মানুষের কাছে যেতে চাই না। তো যার জন্য আজকে বলবো, আমরা মুসলমানরা একটাই দোষ আমাদের, আমরা ব্যবহৃত হই এই কারণে, কারণ আমাদের শিক্ষার অভাব, আমাদের রাষ্ট্রীয় শিক্ষা নেই, আমাদের মধ্যে রাষ্ট্রীয় শিক্ষা অত্যন্ত জরুরি। বন্ধু, আমি রাগ করেন না, আমি একটা কথা বলছি, আমাদের মুসলমানরা সকালবেলা থেকে ব্যস্ত থাকি, প্রত্যেক বাড়িতে আমাদের ধ্বংস করার কারিগর ঢুকে যায়, প্রত্যেক বাড়িতে গিয়ে আমাদের মাওলানা সাহেবরা বলে কি, তো আপনার ছেলেটাকে মাদ্রাসাতে ভর্তি করান, আপনার ছেলেটাকে ইমাম বানাতে হবে, আপনাকে মাওলানা বানাতে হবে। আমি বলবো বন্ধু, আসলে ইমাম যদি হয়, আসলে মাওলানা সাহেব যদি হয়, একজন মসজিদের ইমাম পাড়ার কোনো ঝগড়াঝাটির বিচারে যেতে পারে না, উন্নয়নের কোনো মিটিং মিছিলে যেতে পারে না, হসপিটালের মিটিংয়ে যেতে পারে না, প্রশাসনিক কোনো মিছিল মিটিংয়ে যেতে পারে না, কারণ তিনি মাওলানা সাহেব। কিন্তু আপনার ছেলেটা যদি এমএ পাস করে, আপনার ছেলেটা যদি বিএ পাস করে, এই সমাজের, এই দেশের প্রত্যেকটি মিছিল মিটিংয়ে, প্রত্যেকটি অনুষ্ঠানে, ডেভেলপমেন্টের উন্নয়নের কাজে আপনার ছেলেকে 100% ডাকবে। যার জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা মুসলিম আছেন, আপনারা রাষ্ট্রীয় শিক্ষা নিন, আপনারা দেশের শিক্ষা নিন। তো যার জন্য আমি একটা কথা বলবো, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, আমাদের আগে দেশ, নেতার আগে জনতা, জনতার আগে আমার এই জন্মভূমি ভারতবর্ষ। তো যার জন্য দেশ কিসের হিন্দু কিসের মুসলমান, আমরা সবাই ইন্ডিয়ান, আমরা আমাদের পরিচয় আমাদের ইন্ডিয়ান। যার জন্য আমাদের, যেহেতু আমি বক্সনগরের প্রতিনিধি, এখানে বক্সনগরের প্রচুর লোক আছেন, বক্সনগরের উন্নয়ন হয়েছে তো বন্ধু? হয়েছে কি? বলুন না, হয়েছে কি? তাহলে আমার মুখ্যমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে হবে না? দেবেন কি? তাহলে আমি বলছি কি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্সনগরের জন্য যা চাই তাই দিচ্ছেন। তো যার জন্য আমি বলবো, যার জন্য নতুন পথের দিশারি তুমি, লাখো জনতার লৌহ প্রণাম। নতুন পথের দিশারি তুমি, লাখো জনতার লৌহ প্রণাম। নতুন পথের দিশারি তুমি, বক্সনগরবাসীর লৌহ প্রণাম। আমাদের মাঝে পূজনীয় তুমি, ডক্টর মানিক সাহা, তোমার পূর্ণ নাম। বলে ভারত মাতা কি, জোরে বলুন, বলে ভারত মাতা কি। নরেন্দ্র মোদী, প্রফেসর ডক্টর মানিক সাহা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়ের কাছে। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প এনএসইউপি যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান এবং টিএমসিইসিএল যে ঋণ বিতরণ অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের তিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের রাজ্যের সকল অংশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং আমি বলবো এই রাজ্যের যিনি উন্নয়নের মুখ বা দিশারি, জাতি জনজাতি সংখ্যালঘু সমগ্র অংশের মানুষের অত্যন্ত আস্থার যিনি বা আমাদের রাজ্যের যিনি অভিভাবক, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন ত্রিপুরা রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার খুব প্রিয় সুশোচরণ নদিয়া মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি আমার আগে বিস্তারিতভাবে আজকে এই প্রকল্প এবং অনুষ্ঠান বা কর্মসূচি বিষয়ে সুবিস্তারে যিনি আলোচনা রেখেছেন, আমার খুব প্রিয় বক্সনগরের সম্মানীয় বিধায়ক শ্রী তফাজ্জল হোসেন মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাইনরিটি কমিটির তিনি চেয়ারম্যান, আমার প্রিয় ছোট ভাই সম্মানীয় শ্রী জসিমউদ্দিন সাহেব মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন শ্রী মবস্বর আলী মহোদয়, যিনি চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের। আমাদের সঙ্গে মঞ্চে আছেন শাহ আলম মহোদয়, তিনি হজ কমিটির চেয়ারম্যান, সম্মানীয় চেয়ারম্যান। এবং আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি তথা এই দপ্তরের সম্মানীয় অধিকর্তা শ্রী নির্মল অধিকারী আইএস মহোদয় সহ আমাদের এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয় আছেন। এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য, এবং যারা বিশেষ করে আজকের এই মুখ্যমন্ত্রী যে প্রকল্প আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, যার সুযোগ যারা গ্রহণ করবেন বা পাবেন, এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা বা এই দপ্তরে যারা আধিকারিক কর্মচারী বন্ধুরা আছেন উপস্থিত, সকলকে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন, এটার মূল উদ্দেশ্য বিষয়ে পূর্ববর্তী বক্তারা আলোচনা রেখেছেন। সাধারণত সংখ্যালঘু জনগণকে বা নাগরিকদের মধ্যে তাদেরকে আত্মনির্ভর করার ক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করার জন্য 15,000-এর মতো ব্যক্তিকে এই প্রকল্পে আওতা আনা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যেটা অর্থনৈতিক স্বনির্ভরতা, ছোট ছোট ব্যবসা করার ক্ষেত্রে তাদের আর্থিকভাবে সহায়তা করা। তো আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর শুধু সংখ্যালঘু না, জাতি জনজাতি মণিপুরী এবং সংখ্যালঘুদের সার্বিক বিকাশ, সার্বিক উন্নয়ন এবং তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর বা আত্মনির্ভর করার ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিনিয়তই বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প রচনা করা হয় এবং তার সুবিধা সকল অংশের মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেদিকে বিভিন্ন দপ্তর কাজ করে আছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে।
এই প্রকল্পের আওতায় যেমন 10,000 টাকা আর্থিকভাবে অনুদান, এটা ঋণ না বলবো, যে অনুদান একালি দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসা করেন, পোলট্রি, হাঁস মুরগি পালন, ডেয়ারি অথবা অন্যান্য ক্ষুদ্র উদ্যোগ শুরু করতে যাতে পারেন, সেই জন্য এটা ব্যবস্থা করা হচ্ছে। 2025-26 অর্থ বছরে প্রায় 1500 পরিবারকে বা সংখ্যালঘু পরিবারের প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী বছর এই প্রকল্প অব্যাহত থাকবে এবং ভবিষ্যতের পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিশ্চয়ই সরকার এবং দপ্তরের আছে। এই প্রকল্পে একটি পরিবার শুধুমাত্র একজন সদস্য এই সুবিধা পাবেন। উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে পিজি কার্ড, অ্যাডহক বিপিএল কার্ড অথবা অন্তর্দয় রেশন কার্ড ধারীদের অতিরিক্ত দেওয়া হয়েছে। প্রকৃত দরিদ্র মানুষের সুবিধা পাচ্ছেন। বিশেষভাবে নারী এবং প্রবীণ নাগরিকদের সুবিধায় প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নির্বাচিত উপভোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা রয়েছে, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নীতিশ সরকার সর্বসময় নারীদের সর্বক্ষেত্রে সমস্ত পরিকল্পনা রচনার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নারীদের বিশেষ গুরুত্ব এবং সুযোগ দেওয়ার প্রদান রাখা হয়। এছাড়াও আমি বলবো যে এখানে তোফাজ্জল হোসেন অনেকটা বিশেষ আলোচনা করেছেন, আমাদের মন্ত্রী বাহাদুর আলোচনা রাখবেন এবং আমাদের যিনি আজকে আলোচনার মূল বক্তা বা বিশেষ আকর্ষণ, তিনি সবিস্তারে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিশেষ করে সংখ্যালঘুদের জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করেছেন, কী কী পরিকল্পনা গ্রহণ করা হবে এবং কী কী নেওয়া হয়েছে, তার সফলতা এবং বাস্তবতা কতটা হয়েছে সে বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত মূল্যবান আলোচনা রাখবেন। তাছাড়া আমি বলবো যে আমাদের এই প্রকল্প আজকে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, তাছাড়াও কিন্তু আমাদের TNCDCL এর মাধ্যমে অনেক ঋণ বিতরণ করা হয়, যাতে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী উপকৃত হয় এবং ছাত্রছাত্রীরা যাদের আমাদের রাজ্যে বা দেশের সম্পদ, যারা আগামী দিন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে, তাদেরকে সুশিক্ষিত করা, তাদেরকে শিক্ষা অঙ্গনায় বিস্তারিত বা বিশেষভাবে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য এই কমিটি বা আমি বলবো যে TNCDCL এর উদ্যোগ গ্রহণ করা হয় বিভিন্ন সময়। আমার প্রায় সময় জসিমুদ্দিন সাহেব মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়, তো উনি প্রায় সময় বলেন, যারা আমাদের যেহেতু বিধানসভা, উনি আমার বিধানসভা তো আমরা একসঙ্গে থাকি, তো রামনগর বিধানসভা অনেক আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, তো তাদের যে যাদের মেধা আছে কিন্তু অসচ্ছলতার কারণে সুযোগ গ্রহণ করতে পারে না পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই বিভাগ প্রচুর সাহায্য করে। উনি বলেন, দাদা আপনি দেখবেন যদি এরকম কোনো ছাত্রছাত্রী থাকে বা ছোট ছোট ব্যবসায়ী থাকে, তাদের উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিভাগ কাজ করে যাচ্ছেন খুব স্বচ্ছতার সহিত, এবং আমরা যেটা বলি যে সার্বিকভাবে সকল অংশের মানুষের জন্য কাজ করে যে সরকার, সেটা কিন্তু আমাদের একসঙ্গে করা হচ্ছে। ত্রাণ লোন দেওয়া হয় ক্ষুদ্র ব্যবসা উদ্যোগ করার জন্য, ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য যেমন দেওয়া হয়। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে বহু ছাত্রছাত্রী এই রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পেরেছে। অতীতে এই ঋণগুলি রাজনৈতিক কারণে আমি বলবো যে পুনরুদ্ধার করা যেত না, কিন্তু আমাদের সরকার আসার পর যেমন ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপকতা প্রসারতা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ঋণ গ্রহণ আদায় করার ক্ষেত্রে কিন্তু আমাদের দপ্তর যথার্থ ভূমিকা গ্রহণ করে থাকে। এই কারণে পরবর্তী সময় বেশি সংখ্যা মানুষকে উপভোগ করার সুযোগ থাকে। যাই হোক, আমি আলোচনা দীর্ঘদিন তবু আমি বলবো যে যেটা আমাদের তোফাজ্জল হোসেন বলেছেন বা এর আগে আমাদের মাইনরিটি কমিটির চেয়ারম্যান জসিম সাহেব বলার চেষ্টা করেছেন যে আমাদের রাজ্যে শুধু প্রকল্প রচনা করলাম, আত্মনির্ভর করলাম, আর আর্থিক দিক যেরকম আমরা সংখ্যালঘু বা অন্যান্য সম্প্রদায়কে আমরা করার চেষ্টা করি আমাদের সরকার, সেক্ষেত্রে তার থেকে যে তাদের সামাজিক নিরাপত্তা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে বলতে দ্বিধা নেই। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারে আমাদের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ আমাদের পৃথিবীর মধ্যে, আমি বলবো ভারতবর্ষের মধ্যেই এবং আমাদের রাজ্যের মধ্যে। এবং আমি রাজ্যে যে বিধানসভায় থাকি সেখানেও সংখ্যালঘু এবং জাতি জনজাতি সংখ্যালঘু সবাই একসঙ্গে থাকি, কিন্তু আমাদের সম্প্রদায়গত কোনো বিরোধ হয় না। কারণ যেহেতু সরকারের পরিচালনার ক্ষেত্রে যে আমাদের কোনো বিভেদ নেই, বিদ্বেষ নেই বা সাম্প্রদায়িক বা কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব থাকার কথাও নয়, কারণ আমাদের পরিচালনা এবং সরকার সবকা বিকাশের নীতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের
আমাদের শুধু জাতি জনজাতি মণিপুরী এবং মাইনরিটিদের সার্বিক লক্ষ্য রেখে সার্বিক তাদের আত্মনির্ভর করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় পরিকল্পনা রচনা করা হচ্ছে এবং সেই পরিকল্পনার সুযোগ কিন্তু আমাদের রাজ্যের মানুষ গ্রহণ করছে। তো আমি আশা রাখবো যে আজকে যে স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেটা বাস্তবায়িত হবে এবং 1500 লোক সাময়িকভাবে এখন উপকৃত হবে। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে হোক তাদের উদ্যোগ শুরু করতে পারবে। পাশাপাশি আগামী দিনে আমাদের সরকারের অনেক চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকার আমাদের পরিচালিত হচ্ছে। কাজে সরকার সাথ সরকারের বিকাশের নীতিতে এই সরকার চলে। কাজে আমি বলবো যে শুধু সামাজিক নিরাপত্তা নয়, অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রেও এই ধরনের ছোট ছোট প্রকল্প অনেক বড় বড় কাজে আসবে। এই কথাগুলি বলে আজকে এই সবাইকে ধন্যবাদ জানাই। পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া এবং উদ্বোধন করার ক্ষেত্রে সহযোগিতার জন্য এবং তথ্য থেকেও যে সাহসিকতা এবং আন্তরিকতা এবং স্বচ্ছতার মাধ্যমে যেভাবে সংখ্যালঘুদের আমাদের রাজ্যের মানুষের উপকার করে এসছে তারা আগামী দিনে করে যাবে এই বিশ্বাস থেকে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে বিনম্র অনুরোধ রাখবো ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ঋদ্ধ করবার জন্য। সবাইকে নমস্কার। যতন কলঙ্কা আজকে রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো এটা নতুন প্রকল্প সেটা চালু করার আজকে এই শুভ উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আমাদের আজকে এই অনুষ্ঠানে মাননীয় উদ্বোধক এবং রাজ্যে আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উপস্থিত রয়েছেন। আমার পূর্ব বক্তা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনারেবল মেয়র এবং ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রী দীপক দত্ত মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের পবিত্র বিধানসভায় সম্মানিত সদস্য এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক জনাব তফাজ্জল হোসেন মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের রাজ্য সরকারের প্রাক্তন মাননীয় মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয় উপস্থিত রয়েছেন। অনারেবল চেয়ারম্যান ওয়াকফ বোর্ড শ্রী মহেশ্বর আলী মহোদয় উপস্থিত রয়েছে। ত্রিপুরা মাইনরিটি কর্পোরেশন ডেভেলপমেন্টের অনারেবল চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন মহোদয়, ত্রিপুরা হজ কমিটির মাননীয় চেয়ারম্যান শাহ আলম মহোদয়, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় স্পেশাল সেক্রেটারি এবং উপস্থিত রয়েছে আমাদের দামাদিপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম ফাউন্ডার এবং বুদ্ধিস্ট সম্প্রদায়ের
সম্মানিত ধর্মগুরু বান্টে খেমাশ্বরাজি এবং আপনার সকল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত রয়েছে আমাদের 8টা জেলায় বিভিন্ন জেলা থেকে আগত আমাদের যারা লাভার্থী এবং উপস্থিত রয়েছে বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টস এবং সাংবাদিক বন্ধুগণ। আজকে এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এটা আমি মনে করি ত্রিপুরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আজকে এই দিনটা একটা ঐতিহাসিক দিন, কারণ বিশেষভাবে আমাদের যারা এই দপ্তরের ভারত সরকারের যে আইন অনুযায়ী ত্রিপুরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের যে আমাদের সম্প্রদায় রয়েছে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈন, তার মধ্যে বিরাট অংশ মুসলিম সম্প্রদায়, মুসলিম কমিউনিটি এই দপ্তরের আওতায় রয়েছে এবং আমাদের মুসলিম সম্প্রদায়ে এই মাসটা আমাদের পবিত্র মাস, সেটা আমরা সবাই জানি যে 1 মাস ধরে আমাদের রমজান মাস সেটা চলছে। তাই আজকে এই পবিত্র দিনে পবিত্র মানকে এটা সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে একটা নতুন একটা প্রকল্প সেটা উদ্বোধন করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও গত 2-1 দিন ধরে উনি পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিল, কিন্তু আজকে আমাদের এই প্রকল্প এবং আমাদের এই দপ্তরের অনুষ্ঠান থাকার কারণে উনি আজকে সকালে আপনাদের জন্য এবং আমাদের দপ্তরের জন্য আজকে উনি এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছে। তার জন্য আমাদের সকলের জন্য করতে পারছে যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ এই প্রকল্প সেটা আমরা 2025 এবং 26 অর্থবর্ষে আমি নিজে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যে আমাদের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী ওনার সঙ্গে আলোচনা করে, যেহেতু আদার কমিউনিটি যেমন জনজাতি কল্যাণ দপ্তর রয়েছে, ওবিসি কল্যাণ দপ্তর রয়েছে, এসসি কল্যাণ দপ্তর রয়েছে, আদার ডিপার্টমেন্ট যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার প্রকল্প যেহেতু রয়েছে, তাই আমিও সেটাকে আমি চেষ্টা করে এই অর্থবর্ষে সেটা আমরা বাজেটে প্রভিশন রাখা হয়েছে। যারা আমাদের এই দপ্তরের যারা কমিউনিটি রয়েছে, আমাদের যারা অসহায় ফ্যামিলি, যারা নিডি ফ্যামিলি, এটা ছোটখাটো যারা ব্যবসা করে থাকে, তাদেরকে আমরা রাজ্য সরকারের অর্থ বাজেটের মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে আপনাদেরকে আত্মনির্ভর করা এবং ইনকাম জেনারেট করার জন্য এই প্রকল্প আজকে রাখা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এই প্রকল্প সেটা আমরা শুভ উদ্বোধন করব এবং আগামী অর্থবর্ষে 2026 এবং 27 যে অর্থবর্ষ আমাদের বাজেট আবার রাখা হয়েছে। আজকে মূলত আমাদের আজকে এই অনুষ্ঠান আপনারা সবাই জানেন যে প্রায় 1500 বেনিফিশিয়ারিকে আমরা প্রথমে
আজকে এই অনুষ্ঠানের পরেই প্রায় 1500 পরিবারকে আমরা 10,000 টাকা করে আমরা আর্থিক সাহায্য সেটা প্রদান করা হবে। তার জন্য প্রায় 1.5 কোটি টাকা রাজ্য সরকারের বাজেটের মাধ্যমে সেটা আমরা স্যাংশন পেয়েছি এবং এই অর্থবর্ষের লাস্ট মান্থ যেহেতু আমরা আজকে এই অনুষ্ঠানের পরে আমরা উইদিন দিস মান্থের মধ্যে আমরা সেটা কমপ্লিটলি প্রত্যেক বেনিফিশিয়ারির কাছে সেটা আমরা পৌঁছিয়ে দেব। আরেকটা হচ্ছে ত্রিপুরা মাইনরিটি কর্পোরেশন ডেভেলপমেন্টের মাধ্যমে আজকে আমরা নতুনভাবে আবার ভারত সরকারের যে মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং কর্পোরেশনের মাধ্যমে সেটা আমরা স্যাংশন পেয়েছি। যারা বিভিন্ন কলেজে প্রফেশনাল কোর্স করার জন্য যারা বিভিন্ন কলেজে অ্যাডমিট হয়েছে বা কোর্স করছে তাদেরকে আমরা এই ডিপার্টমেন্টের মাধ্যমে এডুকেশন লোন প্রোভাইড করার জন্য এবং যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে আর্থিক তাদেরকে লোন দেওয়ার জন্য যারা বিজনেস তাদেরকে লোন প্রোভাইড করার জন্য আজকে এই অনুষ্ঠান। আমরা জানি যে বিগত 2018 আগের অবস্থা ত্রিপুরা মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে অবস্থা সেটা আমি দায়িত্ব পাওয়ার পরে সেটা অত্যন্ত দুঃখজনক যা আমাদের ত্রিপুরা মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ক্যাপিটালগুলি সেটাকে 2018 বিধানসভা নির্বাচনের আগে লোন মেলা দেখে যে হারে লোন দেওয়া হয়েছে প্রপার কোনো প্রপার ওয়ে ছাড়াই কোনো প্রপার ডকুমেন্টস ছাড়াই যারা নেতৃত্ব তাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ যেই ধরনের তাদের ইচ্ছা সেইভাবে তারা সরকারের আর্থিকগুলি তারা দেওয়া হয়েছে। তার কারণে আজকে বিভিন্ন যারা লোন হোল্ডাররা তাদের কাছ থেকে আমরা রিটার্ন পাচ্ছে না, রিকভারি পাচ্ছে না। এই কারণে ভারত সরকারের যে মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে ফান্ড আমরা সেটা ইন্টারেস্টের হিসাবে আমাদেরকে স্যাংশন দিই। আমরা যদি সেই টাকাটা লোন নিয়ে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে যদি আমরা রিকভারি না করি সেই দরজাগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে সেই দরজাগুলি বন্ধ হয়ে যায়। তার কারণে আমাদের এত বছর ধরে আমরা আমাদের মাইনরিটি কর্পোরেশনের মাধ্যমে সেই লোনগুলি আমরা প্রোভাইড করতে পারছি না। কিন্তু রিসেন্টলি আমাদের আবেদনের কারণে আমরা বারংবার তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা আমাদেরকে একটা অ্যামাউন্ট আমাদেরকে স্যাংশন দিয়েছে। সেটা আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই লোন স্কিম সেটা আমরা প্রোভাইড করব এবং ত্রিপুরা মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা বর্তমান আমাদের অর্থবর্ষরে আমরা কি ধরনের কাজ করছি আপনারা সবাই জানেন। যা আমাদের একটা হোস্টেল রয়েছে আগরতলা মেলার মাঠ ছাত্র নজরুল ছাত্রাবাস, সেটাকে যে ছাত্রাবাস রয়েছে বর্তমানে বিভিন্ন জেলা থেকে আমাদের যারা বিভিন্ন কলেজে যারা ছাত্ররা যারা পড়াশোনা করেন তাদের থাকার ব্যবস্থা সেই হোস্টেলের মাধ্যমে করা হয়। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিরাট অংশ আজকে যেইভাবে উচ্চশিক্ষিত শিক্ষা নেবার জন্য যেভাবে উৎসাহিত হয়ে আছে তাদের সুবিধার্থে আমরা আরও সেই হোস্টেলটাকে আপগ্রেডেশন করে এক্সটেনশন করার জন্য আমরা বহু বছর ধরে সেই কাজ করছে এবং বর্তমান সেই হোস্টেলের কাজ সম্পূর্ণ করার জন্য আমরা রাজ্যের অর্থ দপ্তরের মাধ্যমে আমরা প্রায় 3,51,00,000 টাকা আমরা স্যাংশন পেয়েছি এবং সেই অর্থ আমরা অলরেডি অনগোয়িং কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে সেই হোস্টেলের কাজ যখন সম্পন্ন হবে সেটাও আমরা শুভ উদ্বোধন করে আমাদের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা যারা আমাদের আগরতলা শহর বা রাজ্যের ক্যাপিটালের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদেরকে আমরা অবশ্যই সেই হোস্টেলের ব্যবস্থা দেওয়ার জন্য সেটা সম্ভব হবে। এবং আরেকটা বিষয় আমরা সবাই জানি যে আজকে এই প্রকল্প চালু করার ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মতামত আছে, কেন এপিএল ক্যাটাগরিরা এই স্কিমে যুক্ত হতে পারবো না, এই স্কিমকে কেন পাবে না। তা আমাদের
দপ্তরের মাধ্যমে সেটা সিদ্ধান্ত নিয়েছি, যারা অসহায় ফ্যামিলি, নিডি ফ্যামিলি মানে যারা বিপিএল ক্যাটাগরি বা অ্যাডহক বিপিএল ক্যাটাগরি বা অন্তোদয় ক্যাটাগরি বা নাপসা ক্যাটাগরি, তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা এই স্কিমটাকে আমরা বেনিফিশিয়ারির কাছে প্রোভাইড করার জন্য সেই রুলস আমরা নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। আজকে আরেকটা বিষয়, আমি যারা ত্রিপুরা মাইনরিটি কোঅপারেটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে যারা লোন আজকে যারা লাভার্থী বা যারা লোন নেবে, আপনাদের কাছে সেটাই আমার অনুরোধ থাকবো, আপনারা যে কাজের পারপাসে আপনারা লোন নেবে, সঠিক সময়ে সঠিক টাইমে সঠিকভাবে আপনারা সেই লোনটাকে যদি রিকভারি বা রিপেমেন্ট করে, তাহলে আপনাদের কিন্তু ইন্টারেস্ট, আজকে আমরা দেখেছি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রায় 15 বছরের আগে 20 বছরের আগে যারা লোন নিয়েছে তাদের অনেক ইন্টারেস্ট কিন্তু এটা হাই ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। এই ইন্টারেস্ট কিন্তু আপনারাই পেমেন্ট করতে হবে, এবং বিভিন্ন মহল থেকে এসে আমাদের কাছে আবেদন করছে যে আমাদেরকে এটা ওয়ান টাইম সেটেলমেন্ট করার জন্য, কারণ গভর্নমেন্টের একটা টাকা যদি আপনি লোন নেই, এই 1 টাকা আপনি ফেরত দিতে হবে। এই 1 টাকার জন্য কেউ সেটা লাইবিলিটি নেবে না। তাই কেউ যদি লোন নিয়ে থাকে বা বিগত বছরে বা বিগত সময়ে বা অনেক বছর ধরে, সেই লোনগুলি সঠিকভাবে আপনারা যখন রিপেমেন্ট করবেন সঠিক টাইমে, বাকিরা যারা আবার নতুন সময়ে নতুন সিজনে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার বা নতুন জেনারেশন যারা আসবে, তারাও সেই বেনিফিটটা তাদেরকেও আমরা দেওয়ার জন্য এটা কন্টিনিউ আমাদের সেই প্রসেস থাকবে। তা আপনাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা যদি উইদিন 5 ইয়ার্স বা উইদিন 6 ইয়ার বা উইদিন ছোট্ট সময়ের মধ্যে যদি আপনারা যে টাইম বাউন্ড দেওয়া হয়েছে সেই টাইম বাউন্ডের মধ্যে যদি আপনারা যদি রিপেমেন্ট না করে, তাহলে ওই নিউলিভাবে যারা ডিমান্ড করে আছে, নিউলিভাবে যারা যোগ্য হবে, তাদেরকে আমরা প্রোভাইড করার জন্য সম্ভব হবে না। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বারংবার আপনাদেরকে কোনো কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই লোনের টাকা আপনাদেরকে দেবে না। তো সেটাই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুলস যে আমরা নেব এবং ফেরত দেব একটা ছোট্ট একটা ইন্টারেস্টের মাধ্যমে। তখন এটা রিসাইক্লিং একটা সিস্টেম যদি থাকে, আমরা নিউ যারা বেনিফিশিয়ারি তাদেরকেও আমরা সঠিকভাবে সেই বেনিফিটগুলি আমরা প্রোভাইড করতে পারবো। এবং আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের পিএমজেবিকে প্রধানমন্ত্রীর একটা প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী পিএমজেবিকে একটা স্কিম রয়েছে, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার করা হয়, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার করা হয়, হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়, হোস্টেল নির্মাণ করা হয় এবং কমিউনিটি হল, বিভিন্ন ডেভেলপমেন্ট সেই কাজগুলি করা হয়। কিন্তু আমাদের বিগত কয়েক বছর ধরে আমাদের এই প্রকল্প ভারত সরকারের বিভিন্ন সেই রুলসগুলি তারা অ্যামেন্ডমেন্ট করার কারণে সেই স্কিমগুলি আমরা বিগত সময়ে আমরা স্যাংশন পাইনি। কিন্তু রিসেন্টলি আমরা আমাদের ন্যাশনাল লেভেলে যে মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অর্গানাইজে একটা চিন্তন শিবির হয়েছে, সেখানে গিয়ে আমরা আমাদের মতামত এবং ওভারঅল আমাদের যারা বিভিন্ন স্টেট থেকে যারা রিপ্রেজেন্টেটিভ বা মিনিস্টাররা এসেছেন, সবাই একমত করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেটা আমরা প্রপোজাল দিয়েছি যে আমাদেরকে এই স্কিমের মাধ্যমে আমাদের মাইনরিটি কমিউনিটিরা ডেভেলপমেন্টের পারপাসে সেটা ব্যবহার করা হয়। তাই সেই স্কিমটা যদি কোনো কারণে যদি ডিলে হয়, তাই আমাদের ওভারঅল ডেভেলপমেন্টের বিভিন্ন যে একটা টার্গেট, সেই টার্গেটগুলি আমাদের টার্গেটগুলি সেটা ডিলে হয়ে যায়। তার কারণে আমরা বর্তমানে আমাদের 106 কোটি প্রজেক্ট আমরা সেটা পাঠিয়েছি। সেই প্রজেক্টের মধ্যে 106 কোটির মধ্যে আমাদের ডামাডিপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের কলেজের যে বিল্ডিং কনস্ট্রাকশন সেই প্রজেক্টের মধ্যে রয়েছে। তাই সেই প্রজেক্ট আমরা আবার রিসেন্টলি আমরা সেটা রিমাইন্ডার করে এসেছি ইউনিয়ন মিনিস্টারের কাছে। এবং রিসেন্টলি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর ওনার সহযোগিতায় আমরা আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি ওনার নেতৃত্বে আমরা রিসেন্টলি আরও প্রায় 54টি প্রজেক্ট আমরা রাজ্য থেকে আমরা অ্যাপ্রুভেল করে সেটা আমরা আবার ভারত সরকারের যে আমাদের পিএমজেবিকে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আমরা আবার প্রপোজাল পাঠিয়েছি। তার জন্য প্রায় 231 কোটি টাকা প্রস্তাব পাঠানো হয়েছে। তাই 231 এবং 106 যদি মিলে তাহলে প্রায় আমাদের আসবে 337 কোটি টাকার
আমরা প্রজেক্ট অলরেডি আমরা পাঠিয়ে রেখেছি, সেটা অতি সত্ত্বর আমরা স্যাংশন পেয়ে আসবে। তখন আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টের যে প্রজেক্ট অনুযায়ী আমরা পাঠানো, সেটা আমরা অবশ্যই কাজ শুরু করতে পারবে। এবং পাশাপাশি আমরা আমাদের রাজ্যের ওয়াকফ বোর্ড সম্পত্তি রয়েছে। এই ওয়াকফ বোর্ড সেটা আমাদের ভারত সরকার সেটা রুলস অ্যামেন্ডমেন্ট করেছে পার্লামেন্টের মাধ্যমে, যে বিগত সময়ে ওয়াকফ যে প্রপার্টি সেটাকে বিভিন্ন ইন্ডিভিজুয়াল অকুপাই করে রেখেছে, এবং বিভিন্ন ওয়াকফ প্রপার্টি সেটা আনরেজিস্টার ছিল, যে গভর্নমেন্টের নজরে ছিল না। সেরকম বিভিন্ন যে আমাদের বিভিন্ন জেলা বা মহকুমা বা আমাদের রাজ্যে যতগুলি ওয়াকফ প্রপার্টি রয়েছে, সেটাকে আমরা অফিসিয়ালিভাবে দপ্তরের মাধ্যমে সেটা আমরা রেজিস্ট্রেশন করে আমরা ভারত সরকারের পোর্টালের মাধ্যমে সেটা আপ টু ডেট করেছে এবং সাবমিশন করেছে। এবং রাজ্যে বর্তমানে আমরা সেটা ওয়াকফ সম্পত্তিটাকে আমরা রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য প্রায় 1,20,00,000 সেটা আমরা বর্তমান অর্থ বছরে রাখা হয়েছে, এবং সেটাকে আগামী 2026 এবং 27 অর্থ বছরে সেটাকে বাড়িয়ে 1.5 করোড় সেটা করা হয়েছে, 30 লক্ষ টাকা সেটা বাড়ানো হয়েছে। তাই ত্রিপুরার ইতিহাসে সেটা ওয়াকফ বোর্ডের যে প্রপার্টি সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য রাজ্যের বাজেট থেকে আমরা এই বর্তমান অর্থ বছর আমরা হাইয়েস্টলি পেয়েছি, এবং আগামী অর্থ বছরের জন্য আমরা প্রায় আরও 30 লাখ টাকা সেটা বাড়ানো হয়েছে। সেটা আমাদের ত্রিপুরার ইতিহাসে সেটা থাকবে। আরেকটা বিষয়, আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি রয়েছে, ওনার মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই শুনবো আজকের মাননীয় উদ্বোধক। আরেকটা, আমাদের পবিত্র হজ যাত্রী যারা রয়েছে তাদেরকে আমরা দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়। তাই বর্তমান অর্থবর্ষরে তার জন্য প্রায় 40 লাখ টাকা আমরা রাখা হয়েছে। তাই আগামী দিনে আমরা সেটাকে 45 লাখ সেটা করার জন্য আমরা রাজ্যে অর্থ দপ্তরের কাছে সেটা আমরা প্রস্তাব পাঠানো হয়েছে। তাই আগামী দিনেও আমরা হজ যাত্রীর জন্য আমরা ভারত সরকারের কাছে সেটা আবেদন করেছি যে ত্রিপুরার জন্য অন্তত আরও কোটা যাতে ইনক্রিজ করা হয়, বিভিন্ন আমাদের পবিত্র হজ যাত্রা যারা যাবার জন্য যারা ইচ্ছুক তাদেরকে যাতে আমরা সেই ফেসিলিটিগুলি যাতে প্রোভাইড করা যায়, সেই ক্ষেত্রেও আমরা আবেদন করে রেখেছি। তাই আরেকটা বিষয়, আমরা বিভিন্ন স্টুডেন্ট তাদের আমাদের দপ্তরের ছাত্রীরা যেমন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যারা রয়েছে তাদেরকে আমরা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমরা বর্তমান আমাদের এই দপ্তর সেটা কাজ করছে, এবং আগামী দিনেও সেই কাজ করার জন্য আমরা বর্তমান প্রায় আমরা 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য তাদেরকে দিচ্ছে, এবং প্রতি সেমিস্টার ওয়াইজ তাদেরকে দেওয়ার জন্য সেটা আমাদের দপ্তরের মাধ্যমে সেটা কাজ করছে। এবং আপনারা জানেন যে আমাদের বিশেষভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ শিক্ষা প্রত্যেক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষা ছাড়া কোনো সমাজ নিজের সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভব না। তার জন্য শিক্ষাটাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেইভাবে 2018-র পরে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছে, প্রত্যেক বিধানসভা ওয়াইজ আপনারা জানেন বর্তমান আমাদের প্রত্যেক বিধানসভা ওয়াইজ আমাদের পিএমসি স্কুল রয়েছে, বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, এবং বর্তমানে আমাদের জনজাতিদের জন্য 91 স্কুল নির্মাণের কাজ চলছে। পিএমজেবিকের মাধ্যমে বিভিন্ন মাইনরিটি সম্প্রদায় হ্যাবিটেশন এরিয়ার মধ্যে আমরা হোস্টেলে কাজ করছি, স্কুল বিল্ডিংয়ে কাজ করছি, এবং নতুন প্রজেক্ট, সেই নতুন প্রজেক্টের মধ্যেও বিভিন্ন স্কুল ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য স্পেশালভাবে প্রায়োরিটি দিয়ে কাজ করছে। এবং শুধু সেটা এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে সেটা না, তার সাথে সাথে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ প্রদান করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা বাজেট প্রত্যেক কমিউনিটি, প্রত্যেক ডিপার্টমেন্ট, ওয়েলফেয়ার ডিপার্টমেন্টরা আজকে প্রত্যেক স্টুডেন্টকে সেই ফেসিলিটি প্রোভাইড করার জন্য অর্থ বাজেট রাখা হয়েছে। এবং মাইনরিটির সম্প্রদায়ের জন্য প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক তাদের আমরা প্রায় বর্তমানে 18 লক্ষ টাকা আমরা তাদেরকে অলরেডি প্রদান করা হয়েছে, এবং আরও 4 লক্ষ টাকা কাছাকাছি অন প্রসেসে রয়েছে। সেটাও আমরা অবশ্যই আমাদের এই অর্থ বছরের মধ্যে সেটা অবশ্যই আমরা প্রদান করব। তাই আমাদের আজকে এই দপ্তরের মাধ্যমে বিভিন্ন কাজ করছে, তাই আমি আর বেশি কিছু বলছি না, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে। তাই আমি সবাইকে আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা বিষয়, আজকে আমাদের এই রাজ্যের মাইনরিটি সম্প্রদায় আর্থিক
আর্থিক দিক দিয়ে বা সরকারের বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বলুন বা ভারত সরকারের যে কোনো প্রকল্প বলুন, আমাদের মাইনরিটি সম্প্রদায়ের জন্য উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একমাত্র রাজ্য সরকার সেটা সম্ভব এবং রাজ্য সরকার সেটা করছে। কিন্তু একটা অংশ রাজ্যে যে আমাদের মাইনরিটি সম্প্রদায়কে বিভিন্নভাবে এটা অপপ্রচার করে কিভাবে ভুল পথে নিয়ে যাওয়া যায়, সরকারের বিরুদ্ধে কিভাবে তাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া যায়, সেই একটা প্রচেষ্টা চলছে। তাই আজকে আমাদের সৌভাগ্য মাইনরিটি কমিউনিটি বা আমাদের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন আমাদের রাজ্যের অভিভাবক হিসাবে আমাদের প্রত্যেক কমিউনিটির জন্য কাজ করছে। সরকারের প্রত্যেক রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকারের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক নাগরিক তারা ভারত সরকারের যে কোনো প্রকল্প বা রাজ্য সরকার যে কোনো প্রকল্প, সেই প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য ভারত সরকারের সেই প্রকল্পের বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। তাই কোনো ব্যক্তি বা কোনো পরিবার বা কোনো শ্রেণী কোনো নাগরিক যাতে কোনো সরকারের প্রকল্প থেকে যাতে কোনো বঞ্চিত না হয় তার ক্ষেত্রে সিরিয়াসলিভাবে কাজ করছে। তাই আপনারাও অবশ্যই আগামী দিনে আমাদের কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই সবাই মিলে অবশ্যই আমরা সহযোগিতা করব এবং আমাদের চেয়ারম্যানরা রয়েছেন, প্রয়োজন আপনারা চেয়ারম্যানের কাছে আসবেন যে আপনার এলাকা কি কি ধরনের উন্নয়নমূলক কাজ করার প্রয়োজন। আপনারা চেয়ারম্যানরা রয়েছেন, চেয়ারম্যানের সহযোগিতায় বিধানসভা বিধায়করা রয়েছেন, আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, আপনারা সবাই মিলে যদি কাজ করে অবশ্যই আমরা এই দপ্তরের মাধ্যমে এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সেটা অবশ্যই আমাদের কমিউনিটি লাভবানের জন্য আমরা সেটা স্কিমগুলি আমরা বাস্তবায়িত করতে পারবো, সেটাই আমি বিশ্বাস রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীজন, এবারে আমরা আজকের অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল রাজ্যের প্রায় 1500টি পরিবারকে এককালীন 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলা, যাতে তারা ছোটোখাটো ব্যবসা, পোলট্রি, হাঁস মুরগি পালন, ডেয়ারি অন্যান্য স্বনির্ভর উদ্যোগ শুরু করে নিজেদের স্বনির্ভর করতে পারে। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মাননীয় মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে রিমোটের বোতাম টিপে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করবার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। রিমোটের বোতাম টিপে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে চালু করেছে একটি নতুন উদ্যোগ, মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল সংখ্যালঘু পরিবারগুলিকে দেওয়া হবে এককালীন আর্থিক সহায়তা। প্রতি বছর এই উদ্যোগ চলতে থাকবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি যোগ্য উপভোক্তাকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে পাঠানো হবে। আমার খুবই ভালো লাগছে যে মুখ্যমন্ত্রীর ধর্মীয় সংখ্যালঘু তহবিল থেকে আমাকে পোলট্রি ফার্ম পালন করার জন্য আমাকে এককালীন 10,000 টাকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ধর্মীয় সংখ্যালঘুর সকল আধিকারিকগণকে আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এইরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এই সহায়তার মূল লক্ষ্য হল ছোট উদ্যোগের মাধ্যমে সংখ্যালঘু পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পে উপভোক্তারা ডেয়ারি ফার্মিং, পোল্ট্রি ফার্মিং, হাঁস পালন বা ছোট ব্যবসা ইত্যাদি উদ্যোগ গ্রহণ করতে পারবেন। এতে করে পরিবারগুলির আয়ের নতুন পথ তৈরি হবে এবং গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে। আর চূড়ান্ত তালিকা তৈরির পর উপযুক্ত উপভোক্তাদের কাছে এ সহায়তা পৌঁছে যাচ্ছে। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের একটা নতুন প্রকল্প
মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প এর জয়যাত্রা শুরু হয়েছে। আমরা মোট 1500 বেনিফিশিয়ারিকে সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছি। তাদেরকে হাঁস পালন, মুরগি পালন, দুগ্ধ প্রকল্পের বা ছোট ব্যবসার জন্য 10,000 টাকা সাহায্য দেওয়া হবে। এর ফলে সুবিধাভোগীদের অর্থ সামাজিক উন্নয়নের একটা প্রচেষ্টা সরকারের বহুমুখী উন্নয়নকে অ্যাসেলারেট করবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য আমি ধন্যবাদ জানাই। আশা রাখছি সকল সুবিধাভোগী জনগণ তাদের নিজ নিজ প্রাপ্য সুবিধা দিয়ে আরও উন্নতি করবে। ধন্যবাদ। এই উদ্যোগ সংখ্যালঘু পরিবারগুলির জীবনে আনবে নতুন সম্ভাবনা, নতুন আস্থা এবং স্বনির্ভর ভবিষ্যতের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ এক নতুন স্বপ্ন, নতুন জীবনের দিশা। এবারে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের অধীন প্রতীকী রূপে মঞ্চে 5 জনকে এই স্কিমের যে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে, আমি যাদের নাম ঘোষণা করব অনুগ্রহ করে আপনারা মঞ্চে চলে আসবেন। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাবো আবুল কালাম, বিশালগড় সাব ডিভিশন থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখব এই প্রকল্পের অধীনে যে আর্থিক সহায়তা তা বেনিফিশিয়ারিদের মধ্যে প্রদান করবার জন্যে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্যান্য অতিথিদের উপস্থিতিতে এই আর্থিক সহায়তা প্রদান করবার বিনম্র অনুরোধ। মঞ্চে এগিয়ে আসছেন আবুল কালাম, বিশালগড় মহকুমা থেকে। তারপর সালেহা খাতুন, মঞ্চে চলে আসুন। সকলের কাছে অনুরোধ রাখবো করতালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্যে। এবারে এগিয়ে আসবে সালেহা খাতুন, সদর সাব ডিভিশন থেকে। তারপর মঞ্চের উপরে তৈরি থাকবেন সাহিরুল ইসলাম। সালেহা খাতুন, সদর সাব ডিভিশন থেকে। এবারে এগিয়ে আসবেন সাহিরুল ইসলাম, সদর সাব ডিভিশন থেকে। তৈরি থাকবেন মিতুয়ানা বেগম। এবারে এগিয়ে আসবেন বিশালগড় সাব ডিভিশন থেকে মিতুয়ানা বেগম। তৈরি থাকবেন জরিনা খাতুন। মিতুয়ারা বেগম, বিশালগড় সাব ডিভিশন। অতঃপর এগিয়ে আসবেন জরিনা খাতুন, সোনামুড়া সাব ডিভিশন থেকে। জরিনা খাতুন, সোনামুড়া সাব ডিভিশন। ত্রিপুরা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যেন শিক্ষা জীবনে এগিয়ে যেতে পারে এবং সংখ্যালঘু যুবক যুবতীরা যেন তাদের ব্যবসা শুরু করার মধ্য দিয়ে স্বনির্ভর হতে পারে, তাই আজকের এই অনুষ্ঠানে ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে ঋণ প্রদান করা হবে। এই অনুষ্ঠানে প্রতীকী রূপে মঞ্চে কয়েকজনের মধ্যেই এই ঋণ প্রদান করা হবে। আমি যাদের নাম ঘোষণা করব অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রথমেই আমন্ত্রণ জানাবো মঞ্চে আমিনুল ইসলাম, ফিশারি স্কিমে ওনাকে 1.5 লক্ষ টাকা আজকে ডেমো চেকের মধ্যে দিয়ে প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো অন্যান্য অতিথিদের উপস্থিতিতে এই ঋণ প্রদান করবার জন্যে বেনিফিশিয়ারিদের মধ্যে আমিনুল ইসলাম, ফিশারি স্কিমে। তারপর তৈরি থাকবেন রোশনা বেগম, মঞ্চে চলে আসুন। রোশনা বেগম, রেডিমেড গার্মেন্টস, এই স্কিমে উনি ঋণ গ্রহণ করবেন। এরপর তৈরি থাকবেন মনির আহমেদ, 1.5 লক্ষ টাকা আজকে এই ডেমো চেকের মধ্য দিয়ে তুলে দেওয়া হচ্ছে। রোশনা বেগম,
এরপর মনির আহমেদ 1.5 লক্ষ টাকা, ওনাকেও ঋণ প্রদান করা হচ্ছে। অতঃপর তৈরি থাকবেন তকির আহমেদ। তকির আহমেদের পক্ষে ওনার বাবা এসছেন, ওনাকে আমন্ত্রণ জানাবো মঞ্চে। উনি MBBS পড়ছেন, 4th সেমিস্টার। তকির আহমেদের পক্ষে বাবা গ্রহণ করছেন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ওনাকে তুলে দেওয়া হচ্ছে। তারপর জোনায়েত মোল্লা, এগিয়ে আসবেন জোনায়েত মোল্লা, বিটেক কম্পিউটার সায়েন্স, 2 লক্ষ টাকা। উনি আজকে ঋণ গ্রহণ করবেন, 3rd এবং ফাইনাল সেমিস্টারে রয়েছেন, বিটেক ইন কম্পিউটার সায়েন্স। তারপর নিঝুমা আক্তার, GNM কোর্স করছেন, নিঝুমা আক্তার, ওনাকে 1 লক্ষ টাকা, উনি 1 লক্ষ টাকার ঋণ গ্রহণ করবেন। উনি 3rd ইয়ারে রয়েছেন, GNM 3rd ইয়ার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের এই বেনিফিশিয়ারিদের মধ্যে এই আর্থিক সহায়তা এবং ঋণ প্রদান করবার জন্যে। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক, রাজ্যের সর্বজনপ্রিয় শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্যে। আজকে আমরা এই প্রজ্ঞা ভবন আগরতলায় সবাই একত্রিত হয়েছি এবং এই যে প্রোগ্রাম সেটা আমাদের ত্রিপুরা সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাখা হয়েছে, তা ওনাদের উদ্যোগেই এই প্রোগ্রাম এবং অলরেডি বিস্তারিত আলোচনা হয়েছে কেন আমরা এসেছি এখানে। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ঋণ প্রদান অনুষ্ঠান, সেই উপলক্ষে আজকে আমাদের সামনে এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং ওয়েলফেয়ার অফ মাইনরিটিস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়াজি। উনি অলরেডি এখানে ওনার বক্তব্যে অনেক কিছু আমাদের জানিয়েছেন, আমরা সমৃদ্ধ হয়েছি যেগুলো আমরা অনেক সময় জানতাম না। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। উনিও ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং মাইনরিটিদের যে কি বিষয় এই সরকার চেষ্টা চালাচ্ছে তাদের উন্নয়নের জন্য সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি বক্সনগর যে বিধানসভা, পবিত্র বিধানসভার সদস্য তোফাজ্জল হোসেন মহোদয়। উনি যখনই কোনো বক্তব্য রাখেন মনের থেকে কিন্তু উনি বক্তব্য রাখেন এবং আমি মাঝে মাঝে ওনাকে বলি বেশি ইমোশনাল হবে না, কিন্তু ইমোশন ছাড়া কোনো কাজও হয় না। মনের থেকে যখন বলে বোঝা যায়, তাই বললাম মাঝে মাঝে একটু ব্রেক দিয়ে স্পিডটা একটু কন্ট্রোল করে বললে আমি নিজেই আটকে থাকি কখন উনি কি বলবেন। এবং কিন্তু আজকে উনি যেভাবে বলেছেন সত্যিই আমি প্রশংসা করব ওনাকে। প্রতিটি কথা, যে কথাগুলো হয়তোবা আমরা অনেক সময় অনেক জিনিস বলতে পারবো না, ওনার মুখ দিয়ে কিন্তু আমরা সেই কথাটা আমরা শুনলাম। ওনাকে এর জন্য আমি ধন্যবাদ দেব। আমাদের মাঝে উপস্থিত আছেন জসিমউদ্দিন মহোদয়, অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা মাইনরিটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। উনিও আমাদের সামনে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। উনিও বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন এবং বরাবরই জসিমউদ্দিন মনে হয় আমাদের ঘরের ছেলে। যখনই উনি কথা বলেন মনে হয় সে আমাদের ঘরের ছেলে। জসিমউদ্দিনকে আলাদাভাবে দেখার কোনো উপায় নেই এবং শুধু আমার না, এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই
আমরা এখন যে পরিবারের, জসিমউদ্দিনকে মনে হয় সেই পরিবারের একটা বিশিষ্ট সদস্য। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ বোর্ডের প্রাক্তন বিধায়ক মবস্বর আলী মহোদয়। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা স্টেট হজ কমিটির শাহ আলমজি। এখানে উপস্থিত প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয়। তাছাড়া এখানে শ্রী নির্মল অধিকারী, সোশিয়ালস আমাদের স্পেশাল সেক্রেটারি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্বাগত ভাষণে উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। তাছাড়া এখানে যারা বেনিফিশিয়ারি, আজকে যেভাবে আমি দেখলাম এখানে বিভিন্ন বেনিফিশিয়ারির যে 10,000 টাকা করে তো দেওয়া হচ্ছে, তাছাড়া কাউকে আমার এত ভালো লাগলো যে কেউ MBBS পড়ছে, কেউ বিটেক পড়ছে আপনার কম্পিউটার সায়েন্সে, এবং কেউ JNM পড়ছে। এগুলো আমাদের এখন মনে হচ্ছে যে মাইনরিটিকে নিয়ে আগে যেরকম আমাদের চিন্তা ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যেটা বিল্লাল আমাদের বক্সনগরের MLA যেটা বলার চেষ্টা করেছেন যে শিক্ষার উপরে আর কিছু নেই। মানুষের শিক্ষা যদি ঠিকভাবে হয়, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আজকে আমি যে এখানে আমরা যা ওনাদেরকে সাহায্য করার সরকারের তরফ থেকে আমরা সাহায্য করেছি বটে, কিন্তু একটা ঝলক কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এখানে আমাদের বিল্লাল মিয়া মহোদয় এখানে উপস্থিত আছেন, ওনার মেয়েও কিন্তু TMCর মধ্যে পড়ছে মেডিকেলে, আমার যদ্দূর মনে পড়ে। তো সব জায়গায় এরকম মানে সবসময় একটা মাইনরিটিকে নিয়ে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অনেককে মনে করে যে ওনারা কিছু জানে না, পড়াশোনায় কোনো স্থান নেই, এরকম ইত্যাদি। একটু আগে আমি যখন এখানে কথা বলার জন্য তৈরি হচ্ছিলাম, তো আমাদের ঘরের ছেলে আমি বলবো, উনি আমাকে একটা কাগজ দিলেন। আমাদের ঘরের ছেলে কে? জসিমউদ্দিন একটা কাগজ দিয়ে আমাকে বললেন, গত 15 দিন আগে UPSCর একটা লিস্ট বেরিয়েছে, 52 জন UPSCতে মুসলিম সম্প্রদায়ের তারা UPSCতে এবার পাশ করেছে। আপনারা ভাবুন, মোদিজিকে যখনই আমাদের পার্টির কথা হয়, মোদিজিকে বললেই খালি বলে যে মাইনরিটি সম্প্রদায়ের বিরোধী, কিন্তু রেজাল্ট কিন্তু সেরকম বলে না। কাজের মাধ্যমে মানুষের পরিচয়, ধর্ম যার যার, সম্মান তাদের, এবং আমরাও তাদেরকে সম্মান করি। এটা উদাহরণস্বরূপ আমি বললাম। এবং খুবই ভালো লাগে যখন সাধারণ মানুষ একজন চিকিৎসকের কাছে যায়, তখন কিন্তু তার ধর্মের কোনো বিষয় দাঁড়ায় না। এবং যখন রক্ত দেয়, আমি বারবার রক্তদাতাদের বলি আর কি, যে আপনার রক্ত কোন হিন্দুর কাছে যাবে, না কোনো মহিলা, না কোনো ছেলের কাছে যাবে, কেউ জানে না। রক্তের মাধ্যমে কিন্তু পরিচয় হয় যে আমরা সবাই এক। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেন, সেটা কিন্তু সত্যিকারের অর্থে এই ধরনের যে মূল মন্ত্র আগে আমাদের কেউ শোনাননি, বুঝাননি। তো সেই বিষয়টা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অফ ডায়াস, এখানে ধর্মাদীপা যারা ধর্মগুরুরা এখানে উপস্থিত আছেন, খুব ভালো লাগছে ওনাদেরকে দেখে। সময় সময় আমার কাছে আসেন ওনারা। আজকে আমরা এই যে একটা মুক্তোর মালা, আমি বলবো আমাদের একটা মালা, এখানে হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, মুসলিমরা তো আছেই, হিন্দুরা, সব ধর্মের লোক এখানে, পার্সিরা থাকবে, এখানে জৈনরা থাকবে। এই যে টোটাল একটা মালা নিয়ে আমাদের ভারতমালা, আমি বলতে পারবো যে একটা ভারতমালা যে একটা তৈরি হয়েছে, যদিও এটা একটা প্রকল্প, সত্যিকারের অর্থে আজকে কিন্তু একটা ভারতমালা যদি আমরা স্বীকার করি, সব ধর্মের এক মালার মধ্যে এক সূত্রে, যেটা আমাদের আগে ছিল সেটা আমাদের মেনটেন করতে হবে। আজকে এখানে আমার মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল যারা আছেন, এবং যারা মাইনরিটি, যারা ডিপার্টমেন্ট থেকে যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা উপস্থিত আছেন, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত শুভ দিন আজকে। সর্বপ্রথম আমি এখানে আপনারা যে আজকে আমরা যে কথাটা এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলছেন যে পবিত্র রমজান, সেই রমজান মাস আমরা সবসময় আমরা জানি, এটা ছোটোবেলার থেকেই দেখে এসেছি। এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমি সবাইকে আমি শুভেচ্ছা জানাই, এবং আগাম যে ঈদ, আসন্ন ঈদের
শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। প্রথমে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন আগে কি হতো, এবং উনাকে কিন্তু একটা ট্যাগ লাইন দেওয়া হয়েছিল যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে এসছেন, এবং তার পিছনে কি চক্রান্ত ছিল সব কিন্তু আমরা কিন্তু আজকের দিনে আমরা জানতে পারি। এগুলো হয় রাজনীতির ভিতরে, এই ধরনের ঘটনা হয়। আমার মনে আছে আমি যখন বক্সনগরে, আমি মুখ্যমন্ত্রী হিসাবে বক্সনগর যখন বাই ইলেকশন হচ্ছিল, আমি যখন যাচ্ছিলাম 15 দিনে আমি বোধহয় 12 থেকে 13 বার বক্সনগরে আমি গেছি। আমাকে দিল্লির থেকে জিজ্ঞেস করছিল যে আরে বাই ইলেকশনে একজন মুখ্যমন্ত্রী 12 থেকে 13 বার যাওয়া। আমি যদি যাই আর সেখানে আমি যদি জিত হাসিল করতে পারি তাহলে আমার যাওয়ার মধ্যে কি সমস্যা। এবং তাই হলো, বক্সনগরে একটা হিস্ট্রি আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। আমি সমস্ত যারা বক্সনগরের, এমন কোনো মসজিদ নেই যেখানে আমি পৌঁছইনি, সমস্ত মাইনরিটি সম্প্রদায়ের কাছে আমি কিন্তু পৌঁছেছি, এবং রেজাল্ট আমরা পেয়েছি। একটা কম্পিটিশন, ধনপুরেও সেটা ইলেকশন একসাথে চলছিল, একটা কম্পিটিশনের অবস্থা দাঁড়িয়েছিল, এবং বলতে গেলে এই কম্পিটিশনে কিন্তু উই স্টুড ফার্স্ট। খুব আনন্দের সাথে আমি বলতে পারি, এবং আজকে এটা ইতিহাস তৈরি হয়েছে আমাদের মধ্যে। আননেসেসারি এই যে নরেন্দ্র মোদীজি আসার পর আপনারা দেখেছেন যে দাঙ্গা কিন্তু হয়নি এখনো। যারা দাঙ্গাকারী যেভাবে দাঙ্গা করার একটা চেষ্টা করতো সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে, না মোদিজি এখন কোনো জায়গায় দেয়, এবং আমাদের ত্রিপুরা সরকারের আমরাও কোনো জায়গার মধ্যে চেষ্টা হয়, সাথে সাথে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাই অনেকে, এবং এটা একদিনে শেষ হবে না, অনেক সময় নেবে। এবং এই যে একটা সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া এবং তাকে কিভাবে বেনিফিট পাওয়া, এগুলো কিন্তু এখন মেইন তো মস্তিষ্কের বিষয়, আপনাদের নিজেদেরই বুঝতে হবে। আদারওয়াইজ কেউ কাউকে বুঝিয়ে পারবে না। এটা আপনাদের বুঝতে হবে যে কেউ আপনাদের যদি মঙ্গল আপনারা চান তাহলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের অধিকারী করতে হবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আসেন। আর এগুলো থাকবে, নানা রকম কথাবার্তা ইত্যাদি থাকবে। এই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে দেশকে, রাজ্যকে কোনোদিন উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। আজকে মেইন হচ্ছে আমাদের আর্থিক দিক দিয়ে, আজকে ডেভেলপমেন্টের কথা বলছে। আজকে আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলেই এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। আর কাজে যদি ব্যস্ত থাকেন, কাজের মাধ্যমে থাকলে দেখবেন আপনার মধ্যে কেউ বসে থাকলেই এই নানা রকম কথাবার্তা ইত্যাদি। আপনাকে যদি এখন বলা হয় যে আজকে কিন্তু আপনার যে একটা বই দিলাম আপনাকে, কালকে আপনাকে আমি কিন্তু জিজ্ঞেস করব এই বইয়ের থেকে আপনি কি কি পেয়েছেন, কালকেই আপনার পরীক্ষা, দেখবেন আপনি কিন্তু ব্যস্ত থাকবেন পড়াতে। কাজে আপনার কেউ যদি এসে আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনার কিন্তু ভালো লাগবে না, আরে কালকে আমার কাজটা শেষ করতে হবে, তারপর কাজ হবে। এতে করে এই যে বলে না যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, শরীর সুস্থ রাখতে গেলে হেলদি মাইন্ডের প্রয়োজন। এবং সেই দিক দিয়েই যখন আমাদের এই ধরনের শুধু শুধু বসে থাকি, তখনই আনহেলদি জিনিস আমাদের মাথার মধ্যে চলে আসে। বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বলছি যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন যখন এবার অপারেশন সিন্দুর যে অভিযান উনি করেছেন, 26 জন আমাদের 26 জন ভারতীয়, 25 জন ভারতীয় নাগরিক, আরেকজন নেপালের। 26 মিনিটে উনি বলেছেন মে কিসি কো ছোড়ুঙ্গা নেই, এবং তাই করলেন। 26 মিনিটে 9টার থেকে 10টার মতো এই টেররিস্টদের ঘাঁটি ধ্বংস করেছেন। 100 মাইল 100 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে সেই ধ্বংস করেছেন। আজকে আমরা সুরক্ষিত। সার্জিক্যাল স্ট্রাইক বলুন, আজকে আমাদের এই যে আমাদের অন্যান্য যখনই ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যা যা বলেছেন তাই করেছেন। কিন্তু তো এই যে এয়ার স্ট্রাইক থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আজকে কিন্তু আমরা সুরক্ষিত। আমাদের ইন্ডিজিনাস প্রোডাক্টস তৈরি করার এখন ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আত্মনির্ভর যদি আমরা হতে পারি এবং শিক্ষার দিক দিয়ে যদি উন্নতি হতে পারি, কোনো ধর্ম আপনাকে কিন্তু, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম শুরুতে, যখন একজন ভালো ডাক্তার হবেন সেখানে কিন্তু যে সম্প্রদায়ের হোক
তখন কিন্তু বলবেন, এখন তাই হচ্ছে, এখন সমাজে কিন্তু পরিবর্তন আসছে, যে এইরকম ডাক্তারের কাছে, এবং দেখা গেল সে একজন মুসলিম সম্প্রদায় বা একজন খ্রিস্টান বা একজন পার্সি, কিন্তু তার ধর্ম দিয়ে কিন্তু তার পরিচয় নাই, তার পরিচয়টা হচ্ছে তার কাজের মাধ্যমে। আমরা ওই দিনটা, আমরা ওই দিকটা আমরা আনতে চাচ্ছি আরও বেশি। মডার্ন যুগে আমি বিভিন্ন জায়গায়, আমি ইজিপ্ট ইত্যাদিতে আমি অনেক জায়গায় গেছি, সেখানে আমরা দেখেছি যারা মাইনরিটিরা সেখানে আছেন ওরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। এই ভারতবর্ষের মধ্যে আমরা দেখলাম নানা রকম যে সামাজিক অবক্ষয় সেগুলো আমাদের মধ্যে কিন্তু রয়েছে, এবং তার সবচেয়ে বড় যে অবক্ষয় আমি বলবো সেটা হচ্ছে 3 তালাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মহিলাদের, তাদেরকে কত বড়, আজকে পাকিস্তানে নেই, বাংলাদেশেও নেই, সেই জায়গার মধ্যে ভারতবর্ষের মধ্যে এই ধরনের কুসংস্কার রেখেছেন, এবং 3 তালাক যে তার সেটা বাতিল করেছেন। আজকে কত বড় কাজটা করেছেন। অনেকে বলেছিলেন যে ভারতবর্ষের মধ্যে বিরাট রায়ট হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে, কিছুই হয়নি। এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে কিভাবে আস্তে আস্তে এই যে সংস্কারগুলো আছে তার থেকে আমাদের বেরিয়ে আসা। আজকে আমাদের সরকার চেষ্টা করছে যে উন্নয়নের উপর জোর দেওয়া। যদি উন্নয়ন হয় তো ন্যাচারালি কাজেরও, কর্মসংস্থানেরও আপনার ব্যবস্থা হবে, এবং এই কর্মসংস্থান যখন হবে তখন মানুষ কিন্তু ব্যস্ত থাকবে, তার আর্থসামাজিক উন্নয়নও হবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে পিএম বিকাশ, প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন প্রকল্প স্কিম, সেটা দক্ষতা উন্নয়ন। কারণ বারবার দক্ষতা উন্নয়নের উপর মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন। আমি নিজেও দেখেছি যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন বা সংখ্যা লঘু যারা সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু এরা কিন্তু হেরিডিটিতে তারা কিন্তু পেয়েছে বিভিন্ন স্কিল করার। যারা এই যে কাজটা করতে পারে তারা কিন্তু অন্য সম্প্রদায় সেটা পারে না, তারা কিন্তু আগের জেনারেশন থেকে সেটা পেয়েছে, এবং সেটাকে যাতে মানে অক্ষত রাখা যায় মাননীয় প্রধানমন্ত্রীজি তার জন্য অনেক স্কিম কিন্তু সেখানে করেছেন। এবং এর মধ্যে এক তো এই নতুন নতুন যে বিষয়গুলো আছে, যে পুরনো জিনিসগুলোকে উদ্ধার করা এবং কাজকে কর্মসংস্থানের সুযোগ করা, এবং এগুলো কিন্তু অনেকগুলো স্কিম আগেও করেছিলেন, বারবার চেষ্টা করছেন, এগুলো কিন্তু একসাথে সেটা করেছে। যেমন একটা হয়েছে যে সাইকো অর কামাও, একটা হচ্ছে নই মঞ্জিল, একটা হচ্ছে নই রুশন এবং উস্তাদ। এই সমস্ত প্রকল্পগুলোকে একসাথে করে আজকে এই পিএম বিকাশ যোজনা স্কিম সেটা শুরু করেছে। আরেকটা যেটা একটু আগে বলার চেষ্টা করলাম যে হুনার, আমরা বলি না যে ওনাদের কাছে হুনার আছে, মানে হুনার হাট, অর্থাৎ সংখ্যালঘু যারা কারিগর আছেন, আমরা বহু জায়গায় দেখি ওদের এই কারিগরি কিন্তু নিজেরা কিন্তু সেইভাবে স্কিল করে তারা শিখেনি, তারা বাপদাদাদের থেকে সে শিখেছেন, তাদের পূর্বপুরুষদের থেকে সেই কাজটা শিখেছেন। সেটা প্রধানমন্ত্রীজি বলতেন সেগুলোকে আমরা যেন না বলি। এত সুন্দরভাবে ওনারা কাজ করেন, কার্পেন্টারি হোক বা তাদের বিভিন্ন কলা কৌশলী হোক, সে পিতলের জিনিসই হোক, বিভিন্ন তাদেরকে সেগুলো যাতে অক্ষত রাখা যায়, সেই ঐতিহ্যবাহী শিল্প এবং তার যে প্রদর্শন সেগুলো রাখার জন্য এই যে হিউম্যান আর আমাদের হুনার হাট সেটা উনি শুরু করেছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে 50% তার জন্য মহিলারা তার মধ্যে ইনভলভ। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে অনেকে জানি না, কিন্তু এগুলো একদিকে যারা সেইভাবে পড়াশোনা করতে পারেনি, অথচ তার ছেলে মেয়েদের এখন সামনের দিকে পড়াশোনার সুযোগ করতে হবে, তো আমার যে কাজটা আমি জানি সেটাকে যদি আমি সামনে রাখতে পারি, তার থেকে যে আর্থিক যে উন্নয়ন হবে, এবং আর্থিক উন্নয়নের সাথে সাথে ঘরের ভিতরেও কিন্তু মহিলাদের বিশেষ করে তাদের কনফিডেন্সও কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। কারণ তার হাত পাততে হবে না তার পুরুষ বা তার স্বামী বা ছেলেদের কাছে। তো এই যে হুনার হাট, সে সংখ্যালঘু কারিগরদের যে ঐতিহ্যবাহী শিল্প, আপনারা সবাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, এখনও আমরা যাই, তাদের যেসব শিল্প শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা এবং সেগুলোর যাতে কোনো অবস্থায় না হারিয়ে যায়। এমনও দেখেছি এই শিল্প এখন এমন জায়গায় চলে গেছে যে কেউ বিটেক পাস করে এসছে, কেউ এমবিবিএস পাস করে এসছে, তারপরেও দেখা গেলো এমবিবিএস করেও সে যে পয়সা রোজগার করবে, দেখা যাচ্ছে এই ব্যবসার মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে এর থেকে বেশি উন্নয়ন করবে। সে বলছে ঠিক আছে আমি বিটেক করেছি,
আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি এমকম পাস করেছি, নিজের বাবার যে বা মার যে ব্যবসাটা সেটাকে আরও যাতে সাইন্টিফিক ওয়েতে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেই কাজটা কিন্তু আজকে ওনারা অনেক জায়গায় আমি দেখেছি সেই কাজটা করছে। আজকাল এই চাইওয়ালা, আমি গতকাল একটা জায়গায়, গত পরশু দিন আমি এসেছি একটা জায়গায় থেকে, সেখানে আমি দেখি চাইওয়ালা, আরে এখানে চাই বিক্রি করে, আর আমরা চাইওয়ালা মোদিজিকে বলি, আর সেখানে প্রচুর মানুষ এই চাইওয়ালার দোকানে। এবং এরকম আমি শোনা গেছে একজন আইএস অফিসার না আইপিএস অফিসার, উনি এই না যোগদান করে চাকরি ছেড়ে দিয়ে শুধু চা বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছে বন্ধুগণ। তো এই যে বিষয়গুলো আছে, এবং চাই এরকম না কিন্তু যে এটা আমরা যেরকমভাবে চা খাই, এই চা দেওয়ার ক্ষেত্রে, তার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তার ভোকাল ফর লোকালের যে জিনিস সেটাকে ব্যবহার করে এমনভাবে প্রদর্শন করে যে মানে মানুষ সেখানে কিন্তু যায় এবং তার ব্যবহার করে, তাতে তার আর্থসামাজিক উন্নয়ন সেটা হওয়ার সুবিধা থাকে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন PMJBK, সেখানে দেখুন সংখ্যালঘুদের যেখানে গণবসতি সেখানে এই প্রকল্প বলছেন যে না, এখানে কি হচ্ছে, সবসময় আমি এইভাবেই আছি, আমি এইভাবেই থাকবো, এটা পরিষ্কার একটা অবস্থার মধ্যে আমি থাকবো, বাস করব, কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কেন থাকবো না? তো এই যে অবস্থা সেখানে সুন্দরভাবে থাকার, এবং সেখানে শুধু এই ঘনবসতি এলাকার মধ্যে স্কুল আমার বানাতে হবে, শুধু স্কুল না, সেখানে হোস্টেল, সুন্দরভাবে হোস্টেল মাননীয় প্রধানমন্ত্রীজি এই কার্যক্রমের মধ্যে রেখেছেন, হোস্টেল, কলেজ তৈরি করতে হবে, ITI করতে হবে, পলিটেকনিক করতে হবে, হাসপাতাল এবং খেলার মাঠ তৈরি করতে হবে শুধু সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। এবং সেখানে আমরা দেখেছি মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং এই যে দক্ষতার উপর যাতে আরও বেশি জোর দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা উনি এনেছেন। আজকে ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এতদিন ধরে কি হচ্ছিল, কিছু কিছু বেস্টেড ইন্টারেস্টের মানুষ এই ওয়াকফ বোর্ড দিয়ে পয়সা কামাচ্ছিল, সাধারণ মানুষ তার সাথে যুক্ত ছিল না। আজকে এটা নিয়েও কিন্তু অনেক সময় প্রধানমন্ত্রীজি একবার যখন ডিসিশন নেয়, এবং আমরা দেখেছি যে ডিসিশনগুলো উনি নেন সেই ডিসিশনগুলো কিন্তু আলটিমেটলি মানুষের স্বার্থে কাজ হয়। এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস এমনিতেই কিন্তু হচ্ছে না। আমি এখানে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, এবং আপনাদের নেক্সট জেনারেশনও তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আমরা এমন একটা সুন্দর ভারতবর্ষে আছি, এখানে আপনার রাইটস দেওয়া আছে, আপনার ফান্ডামেন্টাল রাইটস এখানে আইন মাফিক সুরক্ষিত। এখানে কিন্তু আমরা ভুলে যাই, এখানে এমন না যে আমি নিজেকে উইক আমি কেন ভাববো, আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে নিজেরাই উইক আমরা নিজেদের মনে করি। এতে করে আমি যারা গুরু মানে যারা মেজরিটি সংখ্যার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা সন্দেহের একটা সবসময় একটা বাতাবরণ থাকে। তো নিজেকে এখানে কিন্তু একটা কম্পিটিশন হওয়া উচিত, একটা যে কোনো, এটা সম্প্রদায়বাদ দিন, আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রেও আপনি যখন দেখবেন যে একজন LD ক্লার্ক, সে যখন দেখবেন অফিসার থেকে আমি একটু নিজেকে ইনফিরিয়রিটি ভাবি, আবার ওই LD ক্লার্কেরই তার কাজের মাধ্যমে সে এমনভাবে বুঝাবে যে আমার LD ক্লার্ক যতটুকু ভালো কাজ করে একটা ভালো অফিসার ততটুকু কাজ জানে না। কাজের মাধ্যমে কিন্তু নিজের যে যে সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা আমাদের করা উচিত, তবেই এক ত্রিপুরা এবং নতুন ত্রিপুরা আমরা করতে পারবো। আমাদের আজকে দেখলাম যে মহিলাদের যে অধিকারের যে 370A এবং 35A ধারা, 370 ধারা আপনারা জানেন সেটা কি অবস্থাটা ছিল, কেউ সাহস ছিল সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে বিলুপ করলেন, সেখানে কি হয়েছে আজকে সেই কাশ্মীরে বসবাসকারী যারা মহিলা আছেন তারা অন্য জায়গায় যদি বিয়ে করে, জম্মু অ্যান্ড কাশ্মীর বা লাদাখ এখন হয়েছে দুটো আপনার মানে আলাদাভাবে সেখানে আজকের ইউনিয়ন টেরিটরি হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে, এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখের কোনো মেয়ে যদি বাইরে বিয়ে করে তাহলে তার বাবার সম্পত্তির থেকে সে সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এই 370 এবং 35A যখন সেটা বাতিল করলো, আজকে কিন্তু সেই যে তার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা কি ভুল করেছে? আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের সাথে বা এখানে তো সম্প্রদায় বাদ দিন,
আমার ওই রাজ্যের বাইরে যদি আমি বিয়ে করি তাহলে আমি সম্পত্তির থেকে বাইরে থাকবো। এটা কোন ধরনের নিয়ম? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আজকে পৈতৃক সম্পত্তির অধিকার সেটা কিন্তু আজকে দিয়েছেন। আজকে আমরা যদি দেখি যে ভারতের যারা অন্যান্য রাজ্যের বাসিন্দারা যারা জম্মু অ্যান্ড কাশ্মীরে আগে কিন্তু নিজেদের, আমরা একই ভারত, অথচ আজকে আমি ত্রিপুরাতে আমি যে কোনো জায়গায় আমি কিনতেই পারি, বাইরের ভারতবর্ষের যে কোনো নাগরিক আমিও গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিনতে পারি, আমি যে কোনো জায়গায় কিনতে পারি, আবার সেখান থেকে আসতেও পারি। এই যে একটা অবস্থা রেখেছে, একটা স্পেশাল আইন করে জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি জায়গা স্থাবর জিনিস আপনি কিনতে পারবেন না। সেই জায়গায় আজকে এই আইন বাতিলের পরে সেখানে স্থাবর সম্পত্তি আপনি কিন্তু সেখানে কিনতে পারবেন। আজকে বন্ধুগণ, আজকে আমরা যদি বাল্মীকি সমাজ দেখি, সেখানেও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে তারাও কিন্তু সেখানে যদিও অনেক দিন ধরে সেখানে বসবাস করলেও তারা কিন্তু ভোটাধিকারের অধিকারে তাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি। আজকে গোর্খা এবং পশ্চিম পাকিস্তান যারা শরণার্থীরা সেখানে ছিলেন তাদেরও কিন্তু ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা হয়নি, যদিও তারা পশ্চিম পাকিস্তান থেকে এসছেন। সেই জায়গায় আজকে কিন্তু মূল ধারায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই সাংবিধানিক যে অধিকার সেটা আজকে দিয়েছেন, এই যে 370 ধারা সেটাকে অবলুপ্তির পরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের যে এখন যে সুযোগ সুবিধা আজকে আমাদের দিয়েছেন। আজকে আমরা মাঝে মাঝে দেখি যে আমরা কেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের যে কেন আমরা সুখে আছি। আপনারা দেখুন আজকে অন্যান্য জায়গায় আমরা নিজেদেরকে মাইনরিটি বলতে থাকি, আপনারা অন্যান্য জায়গার মাইনরিটির সাথে ঝগড়া, এক প্রদেশের এক দেশের সাথে আরেক দেশের মাইনরিটির সাথে এটা বুঝতে হবে। একজন সিকিউর যদি একটা কান্ট্রি থাকে সেটা হচ্ছে ভারত, এবং তার মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য এবং সেই সুখ আমরা কিন্তু সেখানে দেখতে পাই। বন্ধুগণ, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলে আমি গতকালও গেছি, এখানে যারা মুসলিমরা আছেন বা অন্যান্য যারা সম্প্রদায়ের আছেন, যারা ভারতবর্ষে আছে, এরকম আমাদের সরকার যখন হচ্ছিল বিরোধীরা কি বলছিল, আরে মাইনরিটিকে সবাইকে বাংলাদেশ চলে যেতে হবে বলছিল কিনা, বলেছে কিনা, গেছেন আপনারা? তাহলে সেটার জন্য কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকা কোনো উপায় নেই। আমরা বারবার বলছি, যারা আজকে প্রথমে কি বলেছেন, যেহেতু এটা মুসলিম কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছে, সেখানে যারা ওখানে সংখ্যালঘু আছেন তাদের উপরে যেভাবে অত্যাচার করছে আজকে ভারতবর্ষের মধ্যে, আপনাদের যে আইন আছে আইনের মাধ্যমে আপনাদের কিন্তু সেভাবে সুরক্ষিত আছে। কিন্তু যারা এখন এই প্রথমে ছিল 2014 ডিসেম্বরে যারা মুসলিম বাদে অন্যান্য মাইনরিটিটা সেখানে আছেন, তাদের কারণ এইভাবে প্রতারিত সেখানে হচ্ছে, তাদেরও তো বাস করতে হবে, তাদেরও তো থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। তো সেখানে তো হচ্ছে না, নানাভাবে তাদেরকে কি হচ্ছে আপনারা সবাই দেখেন। তো এই মানুষকে ভালো রাখার জন্য কি বলেছেন, 2014 ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর তারা ভারতবর্ষে যদি আসেন তাদেরকে মানে সাংবিধানিক অধিকার দেওয়া হবে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। এবার বলছেন 2024-এর 31 ডিসেম্বরের পর্যন্ত যদি বাকি যে সংখ্যালঘুরা ওখানে আছেন তারা যদি আসেন তাদেরকে দেওয়া হবে। কাজেই এখানের মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী না, ওনারা বুঝতে হবে সেটা, তারা কিন্তু অনুপ্রবেশ না। অনুপ্রবেশ কারা যদি দেখা যায় সেখানে মাইনরিটি যে আমাদের মুসলিম সম্প্রদায়, কারণ তুমি তো ওখানে আছো কিন্তু ভারতবর্ষের কোনো মুসলিমকে বলছে না তুমি চলে যাও, কোনো অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু আপনাদের ভালো করে বুঝাতে হবে। ভারতবর্ষে যারা মুসলিম আছে তাদের কোনো নিরাপত্তার দিক দিয়ে তাদের সিকিউরিটির জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে মুসলিম কান্ট্রি অলরেডি ডিক্লেয়ার করেছে আজকে সেই জায়গার থেকে যদি তাহলে আমাদের সাইলেন্ট ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনাদেরও অসুবিধা হবে, আমাদের সবার অসুবিধা হবে। তার জন্য বলা হচ্ছে, এবং যাতে তাদেরকে অনুপ্রবেশকারী বলছে, এখানে এইভাবে কিন্তু বলা হচ্ছে না যে এখানকার মুসলিমকে তাড়িয়ে দেওয়া হবে। যারা এইভাবে বিভিন্নভাবে চোরা পথে এখানে আসছে, পশ্চিমবাংলায় আপনারা ভোটের কারণে কিন্তু এসছে, ভোটের কারণে কিন্তু পশ্চিমবঙ্গে ওনাদেরকে আনা হয়েছে, এবং সেই ভোটের কারণে এনে সেটা ভোটের বাক্স বানিয়েছেন, গরিব তাদেরকে গরিব বানিয়ে রেখেছেন, আর তাদেরকে শিক্ষার কোনো আলো তারা দেখাতে পারেনি, তাদেরকে দিয়ে বেআইনি কাজ করানো হয়, বিভিন্ন অনিয়মভাবে
অনেক সুযোগ সুবিধা দেয়, দিয়ে তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা বলছি। আমাদের ভারতবর্ষের আমরা কোনো মাইনরিটি যারা আছেন তাদের নিয়ে কোনো রকম আমাদের কোনো সমস্যা নেই। আমরা সেই কারণেই বলছি যে যে মালার কথা আমি বললাম, সেই মালা আমরা যদি অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে সারা পৃথিবীর মধ্যে এবং আমরা ত্রিপুরার সারা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম রাজ্য এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম আজকে দেশ হিসাবে আমরা গণ্য হব। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন বিভিন্ন প্রদেশে যেখানে মাইনরিটি সম্প্রদায়ের যেখানে দেশ, সেখানে উনাকে কিভাবে গলায় লাগায় এবং কিভাবে উনাকে উপাধি দেন। এমনিতে দেন না, কারণ উনি বুঝেছেন, উনারা বুঝেন যে এই ভদ্রলোক এই যে একটা মানে মানুষ, আমাদের সত্যিকারের মানুষ এবং মানুষের জন্য কাজ করেন এবং মানুষকে সম্মান দিতে জানেন সব ধর্মের প্রতি, কিন্তু তার মধ্যেও ইচ্ছে করে নানাভাবে উস্কানি দিয়ে একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। বন্ধুগণ, আমাদের কোনো অবস্থায় এখানে ত্রিপুরাতে সাম্প্রদায়িক উত্তেজনা যখন মাঝে মাঝে হয়, হওয়ার পরে আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি সাথে সাথে সেখানে আমি চলে যাই এবং তার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কারণ আপনাদের যেহেতু আমাদের এখন এত সুন্দর একটা মানে সরকার এসছে যেখানে আমরা আমি কাউকে বেশি বেশি করব না, বেশি বেশি কিছু করব না। আমার ভোটের জন্য আমি করলাম, আবার অন্যদের আমি ডিপ্রাইভ করব। বলছে সবকা সাথ সবকা বিশ্বাস আর তার প্রয়াস, সবার উন্নয়ন চাই। এই বিষয়টা কিন্তু সারা জীবন থাকবে, সেটাকে সামনে রেখে এবং আপনার যে রাইটস আছে সেই রাইটসটাকে নিয়ে আগামী দিন আমরা চলবো, সেই আশা আমি আশা করছি আপনারা করবেন। সাচ্চার কমিটি যেটা হয়েছিল আপনারা সবাই জানেন, দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী যে এইগুলো পড়েন সাচ্চার কমিটির মধ্যে কি বলেছেন যে শিক্ষার দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে মুসলিমরা কিন্তু অনেক পেছনে আছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন আজকে এই মাইনরিটি সম্প্রদায় যারা আছেন, বিশেষ করে মুসলিম যারা আছেন, তাদেরকে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়। তাদের মধ্যে কিন্তু অনেক আমরা দেখেছি তাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং তাদের বিশেষ করে গান বাজনা ইত্যাদি যাই বলুন সব কিছু কিন্তু মানে আমার মনে হয় যে আমরা সেগুলোকে সমস্ত ইতিহাস যদি আমরা ঘাঁটি একের পর এক সমৃদ্ধশালী, সেগুলোকে আমরা যাতে ঠিক রাখতে পারি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে ঠিক রাখা যায় তার জন্য আমাদের কাজ করা উচিত। আমাদের আজকের বিভিন্ন সময়ে এই ধরনের যে রাইটস হয় তার দিকে আপনারা খেয়াল রাখবেন। আজকে আমরা স্থানীয় যে সংখ্যালঘুরা এখানে আসছেন, আমার মনে হয় যে আমরা আজকে এইখানে যে আমরা উপস্থিত হয়েছি আমাদের সরকারের তরফ থেকে এই যে মোদিজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস 15,000 না 1500 লোককে আজকে 10,000 টাকা করে এখানে দেওয়া হয়েছে। আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী কথা বলেছিলেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং ওনাদেরকে আমি গ্রিটিংস আমি জানাতে চাই, ওনাদেরকে অভিনন্দন দিতে চাই যে আপনারা আগামী দিন এই পয়সাটা তো একটা নিমিত্ত মাত্র, কিন্তু তার মাধ্যমে এই সরকার আপনাদের কিন্তু কিক স্টার্ট করার জন্য একটা ব্যবস্থা করেছে, আপনাদের অনুপ্রাণিত করার জন্য এই ব্যবস্থা করেছে। বন্ধুগণ, আজকে এই যে 2025 যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, এটা কিন্তু প্রথমবার ত্রিপুরাতে হয়েছে। আমি শুনেছি আগেও ছিল কিনা আমার জানা নেই, কিন্তু আমরা কিন্তু সেটা করেছি। কাজেই আপনার এটা দেখতে হবে যে আমাদের যে প্রচেষ্টা আছে কিনা। আমরা যে মুখে খালি বলি যে সবকা সাথ সবকা বিকাশ আর তার প্রয়াস বিশ্বাস, এটা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমেই আমরা করতে চাই, নট ওয়ার্ড, ইন অ্যাকশন উই ওয়ান্ট টু শো ইট। আমরা সেই কাজটা আমরা করছি। এখানে আমার কাছে এখানে দেওয়া আছে যে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা বা যারা পিজি কার্ড হোল্ডার আছেন এবং অবশ্যই সংখ্যালঘু পরিবারভুক্ত হতে হবে, সেটা যে 5-6টা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আছেন এবং অ্যাডক পিজি কার্ড হোল্ডার এবং অন্তর্দয় পরিবারভুক্ত হতে হবে। পরিবারের কিন্তু আবার একজন শুধুমাত্র পাবে সেটা। এখানে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের যাতে জনগণের তাদের যাতে উন্নয়ন হয়, এই তপশিলি জাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী এবং সংখ্যালঘু বিভাগ থেকে পৃথকভাবে সংখ্যালঘু কল্যাণ সেটাকে আলাদা করে একটা আলাদা বিভাগ কিন্তু তৈরি হয়েছে। এখানে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় আমার কাছে যা রিপোর্ট দেওয়া হচ্ছে 2011-এর যে জনগণনা, সেখানে দেখা গেছে 3,16,042 জন।
খ্রিশ্চান সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 1,59,882 জন, বৌদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যা 1,25,385 জন, শিখ সম্প্রদায়ের জনসংখ্যা 1,070 জন, জৈন সম্প্রদায়ের জনসংখ্যা এখানে 860 জন। মোটামুটি এখানে যত সম্প্রদায় আছে, আমার ব্যক্তিগতভাবেও আমি তাদের সাথে অনেকের সাথে আমার কিন্তু পরিচয় আছে। বন্ধুগণ, মোট আমাদের জনসংখ্যার বলা যায় 16.42% আমাদের এই মাইনরিটি সম্প্রদায়, এবং মোট জনসংখ্যা কত? 6,03,239। আমি এই সংখ্যালঘু কল্যাণ দপ্তরের যেসব এখানে বিষয় অলরেডি রেখেছেন, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যেভাবে ওনারা কাজ করছেন, আজকে আমি মাননীয় মন্ত্রী বাহাদুর এবং ওনার ফুল টিমকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ দিয়ে আগামী দিন আরও বেশি বেশি করে ওনাদের কাজ করতে হবে। এবং আবার বলছি, আরেকটা বিষয় আপনারা আবার এই যে আমি দেখি মাঝে মাঝে এখনও কেন ভুল করেন আপনারা, কোথায় আপনারা যান, কাদের ফাঁদে পা দিচ্ছেন আগে বুঝতে হবে। আমি দেখি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে, আরে আমি বললাম কোথায় যাচ্ছেন ওনারা, আপনাদেরকে তো ইউজ করছে, আর আপনারা ইনসিকিউর কেন ফিল করেন? আরে আপনি অ্যাকচুয়ালি আমাদের ভালো না বাসেন, কিন্তু ফাঁদে পা দেবেন না প্লিজ। কেন ফাঁদে পা দিচ্ছেন? আমি দেখি এক এক সময় এসব ফাঁদে পা দিয়ে নিজের পায়ে নিজে কোড়াল দিচ্ছেন, কিছু কাজের কাজ কিচ্ছু হবে না। আগেও এরকম হয়েছে, হঠাৎ করে নতুন নতুন কী এসছে সেসব এসব তাদের সাথে যুগ হয়েছে, এবং নিজেদেরকে বলছে তাদের সাথে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমরা খুব সিকিউর। আমি বলছি আননেসেসারি আপনার এনিমিটি তৈরি করছেন, নিজেদের মধ্যে নিজেদের এনিমিটি তৈরি করছেন। এর থেকে দূর থাকবেন, এবং কেউ আপনাদের পাশে আসবে না, কেউ আসবে না, একমাত্র মোদিজি একমাত্র আসবে আপনাদের কাছে। এবং সেটা নিজেরা ঠিকভাবে থাকতে পারে না, নিজেরাই নিজেদের উন্নয়ন করতে পারে না। আরে নিজে আপনি ঠিক জায়গায় থাকলে তবে তো আপনি জলে পড়লে, আমি যদি আমার পাটা ঠিক না থাকে তাহলে আপনাকে উঠাবো কি করে? ওনাদের তো নিজেদেরই অস্তিত্ব নেই, তা আপনাদের কি করবে? কাজেই এইসব ভুল ভ্রান্তির থেকে আবার এখানে যারা যারা মুরব্বীরা আছেন, আমি ওনাদের কাছে বলবো যে ওদেরকে বুঝাবেন এই ফাঁদে যেন পা না দেয়। কারণ আমরা আবার বলছি, এই ফাঁদে পা দিতে দিতে নিজের পায়ে কিন্তু ঘা হয়ে গেছে, এগুলোর মধ্যে আর দেবেন না, আদারওয়াইজ ইম্পোর্টেশন করতে হবে। আমি আগামী দিন আপনাদের সবাইকে আবার রমজানের এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। জ্বালানির ক্রমবর্ধমান দামের প্রভাব এবার আরো স্পষ্টভাবে পড়তে শুরু করেছে রাজ্যের সাধারণ মানুষের জীবনে। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এবার বাড়ানো হয়েছে সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম। সোমবার রাত 12টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে, যার ফলে পরিবহন খাত থেকে শুরু করে গৃহস্থালির ব্যয় সব ক্ষেত্রেই অতিরিক্ত চাপ তৈরি হওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। গ্যাস সরবরাহকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যয়ের পরিবর্তনের কারণে সমন্বয় করা হয়েছে এই দাম। তবে সাধারণ মানুষের মতে মূল্য বৃদ্ধির ফলে ক্রমে বাড়বে নিত্যদিনের জীবনযাত্রার খরচ। গরিব মানুষ গ্যাস নিয়ে আগাতে পারতো না, বা মানুষের লেগে গ্যাস মানে সরকারে বাড়াইতেছে, সরকারের লোক তো আমরা কোনো করতে পারতাম না। বুঝলে, জিনিসের দাম বাড়তেছে, গ্যাসের দামও বাড়তেছে, ইনকাম কই পারে? ইনকাম তো আগে দেখা তুই। আমরা সাধারণ মানুষের ফলা কাটতেছে সরকার, সরকারের আশা ভরসা করে ভোট দিচ্ছি, সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে গলা কাটতেছে। আমরা যত দিন পর্যন্ত শ্মশানে না বাড়াইব ততদিন তো সরকারের শান্তি হতো না। সরকারের যারা সরকারে বয়ে রয়েছে তারা তো মাসে 2 লাখ টাকা বেতন পায়, তারা তো এইসব 1000 2000 টাকা তারা যাও লাগে না। আমরা তো খাইতে খাওয়া মানুষ, আমরা 500 টাকা ডেলিভারি করতে কষ্ট। আমরা যে ডেলিভারি গলা কাটতে থাকি তারা বিবেক দিয়ে চিন্তা করতে পারে।
নতুন দামের হিসেব অনুযায়ী পশ্চিম জেলায় সিএনজি গ্যাসের দাম প্রতি কেজিতে 80 টাকা 53 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 82 টাকায়। গোমতী জেলায় সিএনজির দাম 85 টাকা 33 পয়সা থেকে বেড়ে হয়েছে 86 টাকা 80 পয়সা। একইভাবে পিএনজি গ্যাসের ক্ষেত্রেও পশ্চিম জেলায় গৃহস্থালী ব্যবহারের গ্যাসের দাম 40 টাকা 80 পয়সা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 42 টাকা 30 পয়সা। এছাড়া পশ্চিম জেলায় বাণিজ্যিক পিএনজি গ্যাসের দাম 52 টাকা 27 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 53 টাকা 27 পয়সায়। তবে গোমতী জেলায় বাণিজ্যিক পিএনজি গ্যাসের দাম আনা হয়নি কোনো পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে সিএনজির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহন খাতে। সিএনজি চালিত অটো, ট্যাক্সি এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহনের চালকদের খরচ বাড়বে, যার ফলস্বরূপ যাত্রী ভাড়া বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল। এতে বাড়তে পারে সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াত ব্যয়। অন্যদিকে পিএনজি গ্যাসের দাম বৃদ্ধি গৃহস্থালী ব্যবহারকারীদের মাসিক ব্যয়ের উপর ফেলতে পারে প্রভাব। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী পরিবহনগুলোকে ব্যয় করতে হবে আগের তুলনায় বেশি অর্থ। একই সঙ্গে বাণিজ্যিক পিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধি বাড়িয়ে দিতে পারে ছোট রেস্তোরাঁ, হোটেল ও খাদ্য ব্যবসার খরচও। তারার পয়সা কিন্তু 1 টাকাও বাড়ছে না, আর সংসার চলে না, এরা তো টোটালি কাজই বন্ধ আছে। আর এভাবে গ্যাসের দাম টাম বাড়লে সাধারণ মানুষ তো এই কি মরছে, আরো বেশি মরবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে জ্বালানি খাতে ধারাবাহিক মূল্যবৃদ্ধি শেষ পর্যন্ত প্রভাব ফেলতে পারে সামগ্রিক বাজার দরের উপরও। পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়লে বিভিন্ন পণ্য ও পরিষেবার দামও বাড়ার আশঙ্কা থাকে ধীরে ধীরে। এই পরিস্থিতিতে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে জীবনযাত্রার ব্যয় আরও অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায়। এই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ নাও। প্রথমবারের মতো আগরতলায় ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রিড এক্সপো। হাঁটুন অসাধারণ ফিশ টানেলে, উপভোগ করুন লাইভ মারমেড শো এর জাদু। লন্ডন সিটির স্পেশাল সেটআপে তুলুন দারুণ ছবি। শিশুদের জন্য কিডস ফান জোন থাকছে, ইন্টারন্যাশনাল স্টল আর প্রতিদিন লাইভ এন্টারটেইনমেন্ট। চলবে 16 মার্চ পর্যন্ত। আস্তাবল ময়দান, আগরতলা। পরিবার নিয়ে আজই চলে আসুন, মিস করবেন না। প্রজ্ঞা ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে বিশেষ কর্মসূচি। মঙ্গলবার অনুষ্ঠানে উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণব সিংহ রায়। ত্রিপুরা সরকারের প্রাতিষ্ঠানিক অর্থ সংস্থান ও সামাজিক নিরীক্ষা নির্দেশনালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এই কর্মসূচির। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির প্রসারে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয় অংশগ্রহণের ফলে বর্তমানে রাজ্যে প্রায় 500 কোটি টাকা লেনদেন হচ্ছে এই প্রকল্পগুলির মাধ্যমে। স্বল্প সঞ্চয় প্রকল্পের আরও জনপ্রিয় করে তুলতে এবং সাধারণ মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করতে রাজ্য সরকার বিভিন্ন প্রণোদনামূলক উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণব সিংহ রায়। নিজস্ব উদ্যোগে এবং যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বিভিন্নভাবে তারা নিজস্ব রোজগার বৃদ্ধি করছে, এবং এটা অবশ্যই সেটা একটা অন্যতম, যেখানে বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে স্মল সেভিংসের স্বল্প সঞ্চয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকের এই সময়ে আমাদের রাজ্যের মহিলারা খুবভাবে এটা পালন করছেন। এবং এখানে প্রায় অ্যাবাউট 500 কোর্সের মতো এখানে সঞ্চিত হয়। বহু কমিশন এখানে পেয়ে বহু মহিলা এবং বেশ অনেক বেশি অর্থনীতিতে তারা সেখানে সমৃদ্ধি লাভ করছেন। কোথাও যেখানে 5% কমিশন পায়, কোথাও 0.5%। তো এইভাবে এটা উৎসাহ দেওয়ার জন্য এবং এতে বিভিন্নভাবে এটা ফেলিসিটেট করা হবে তাদেরকে, এবং এটার জন্য আজকে অনুষ্ঠান। এবং আমার বিশ্বাস যে আমাদের যে সরকারের, রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মহিলাদের এই সমৃদ্ধি করার জন্য এসএসজি গ্রুপ থেকে শুরু করে লাখপতি দিক থেকে শুরু করে এই সমস্ত কিছুর মধ্যে আমরা আমাদের সরকারের মূল ভূমিকাগুলো এটা আরও বেশি করে সকলের কাছে পৌঁছায়, তারই পরিকল্পনা করে এই অনুষ্ঠানগুলো করছে। ত্রিপুরায় ক্ষুদ্র সঞ্চয়, গোষ্ঠী বীমা ও প্রাতিষ্ঠানিক অর্থ অধিদপ্তরের তত্ত্বাবধানে একাধিক জনপ্রিয় ডাকঘর ভিত্তিক সঞ্চয় প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের মতো জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। বর্তমানে 7.1% থেকে 7.7% পর্যন্ত আকর্ষণীয় সুদের হার দেওয়া হচ্ছে এই প্রকল্পগুলিতে। এছাড়াও পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক 4% সুদ, 5 বছরের জন্য পোস্ট অফিস
রেকারিং ডিপোজিটে 6.7% সুদ এবং ন্যাশনাল সেভিংস টাইমস ডিপোজিটে 1 থেকে 5 বছর মেয়াদে 6.9% থেকে 7.5% পর্যন্ত সুদের সুবিধা রয়েছে। পাশাপাশি কিষাণ বিকাশ পত্রে 7.5% সুদের হারে প্রায় 115 মাসে বিনিয়োগের অর্থ দ্বিগুণ হওয়ার সুযোগ রয়েছে বলে উঠে আসে এই দিনের আলোচনা সভায়। রাজ্যের বিনিয়োগকারীদের উৎসাহিত করতে চালু রয়েছে ত্রিপুরা ক্ষুদ্র সঞ্চয় লাকি ড্র কর্মসূচিও। কেভিপি, এমআইএস, টিডি এবং আরডি স্কিমের ন্যূনতম 2000 টাকা বিনিয়োগকারীদের জন্য এই লাকি ড্র এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে গ্রামীণ এলাকায় অধিক সংগ্রহকারী এমপি, কেবিইউআই ও এসএএস এজেন্টদের জন্য রাখা হয়েছে বিশেষ প্রণোদনার ব্যবস্থাও। এছাড়া সরকারি পরিষেবাকে আরও সহজলভ্য করতে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট ও প্রয়োজনীয় ফর্ম অনলাইনে পাওয়ার সুবিধাও চালু রয়েছে বলে জানানো হয় এদিনের আলোচনা সভায়। নিউজ নাও। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরায় নারীদের সুরক্ষা ও ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে নারী আদালত নামে একটি পাইলট প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক রাজ্যভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে হয় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রাম স্তরে নারীদের জন্য সহজলভ্য একটি ন্যায় বিচার ব্যবস্থা গড়ে তোলা। নারী আদালত প্রকল্পটি মূলত কাজ করবে পঞ্চায়েত স্তরের একটি সালিসি ফোরাম হিসাবে। মহিলাদের বিরুদ্ধে নির্যাতন, পারিবারিক সহিংসতা, সামাজিক বিরোধ বা বিভিন্ন অভিযোগ আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে স্থানীয় পর্যায়ে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশও করা হবে পুলিশ প্রশাসনের কাছে। সর্বোচ্চ 9 জন সামাজিকভাবে সম্মানিত সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে এই আদালতের কমিটি। তারা স্থানীয় সমাজের প্রতিনিধি হিসেবে অভিযোগ শুনবে এবং আলোচনার মাধ্যমে খুঁজবেন সমস্যা সমাধানের পথ। এর ফলে অনেক ক্ষেত্রে আদালত বা প্রশাসনের দ্বারস্থ হওয়ার আগে স্থানীয় পর্যায়ে সমাধান পাওয়ার তৈরি হবে সুযোগ। নারীদের সুরক্ষা, তাদের আত্মসম্মান এবং তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই লক্ষ্যে আজ কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে এবং আগামী দিন যেন যারা আমাদের চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সি, এই ধরনের যে সমস্ত সামাজিক কুপ্রথা আছে সেগুলো যেন আমরা বন্ধ করতে পারি। আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করতে আমাদের মায়েদের অবদান, আমাদের মহিলাদের যে অবদান, সেটাকে নিয়েই আলোচনা হবে আজকে। মহিলা আদালতের কনসেপ্টটা দেখুন, এটাও আমাদের নতুন একটা কনসেপ্ট শুরু হয়েছে। আজকে নারী আদালত শুরু হবে, যেখানে মহিলারা শহরে এসে বা বিভিন্ন কোর্ট কাছারিতে না যেতে হয়, সেটা যেন গ্রামীণ স্তরে সমাধান করা যায়, মহিলারা যেন সেখানেই তার সমস্যার সমাধান করতে পারে। এটাও আজকে একটা লঞ্চ হবে, এটা নতুন এটাও পরিকল্পনা। প্রাথমিকভাবে এই পাইলট প্রকল্পটি ত্রিপুরার 8টি জেলার নির্বাচিত পঞ্চায়েত এলাকায় চালু করা হয়েছে। উত্তর ত্রিপুরার ফুলবাড়ি, ঊনকোটি, শ্রীরামপুর, খোয়াইয়ের পশ্চিম সোনাতলা, পশ্চিম ত্রিপুরার লেম্বুছড়া, সিপাহীজলার খেদাছড়া, গোমতী, তেপানিয়া, দক্ষিণ ত্রিপুরার বিবেকানন্দ পল্লী এবং ধলাই জেলার সিঙ্গিনালা ও হালাহালি এলাকায় স্থাপন করা হয়েছে নারী আদালত। ভবিষ্যতে এই উদ্যোগ সফল হলে রাজ্যের অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিশেষজ্ঞদের মতে গ্রাম স্তরে নারীদের জন্য আলাদা একটি সালিসি ফোরাম গঠন করলে অনেক সময় ভুক্তভোগীরা সহজে অভিযোগ জানাতে সাহস পান। অনেক ক্ষেত্রে সামাজিক চাপ বা আইনি জটিলতার কারণে অভিযোগ করতে দ্বিধাবোধ করেন নারীরা। সেই বাধা কিছুটা হলেও দূর করতে পারে নারী আদালত। একই সঙ্গে স্থানীয় সমাজকে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে আরও সচেতন করে তুলতে সাহায্য করবে এই উদ্যোগ। নারী আদালতের মাধ্যমে স্থানীয় স্তরে ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের সামাজিক অবস্থানকে আরো শক্তিশালী করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা
লঙ্কারাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লঙ্কারাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লঙ্কারাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লঙ্কারাই, লঙ্কারাই, লঙ্কারাই। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। পাল, উনি ভাইস প্রিন্সিপাল আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির। আমি প্রথমেই সানরাইজ বীরাঙ্গনা বলে যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে আজকের এই আয়োজন, তাদের উদ্যোক্তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশিভাবে আমি এই অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এই ধরনের অনুষ্ঠান যত বেশি হয়, সবটাই মেয়েদের ভালোর জন্যে হয়। আমি যদি একটু পিছিয়ে যাই, মানে বৈদিক যুগের প্রথম দিকে যাই, তখন দেখা যায় আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে নারীদের আসন অনেক উচ্চে ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সময়ের সঙ্গে সঙ্গে নানা সামাজিক কারণে মেয়েরা পিছিয়ে যেতে থাকে। তার পরবর্তী বিংশ শতাব্দীর প্রথম দিকে ক্লারা জেটকিনের হাত ধরে জার্মানি নারীবাদী যে ক্লারা জেটকিনের হাত ধরে যে বিশ্বব্যাপী নারীদের সম অধিকারের জন্য যে লড়াই শুরু হয়েছিল, সেটা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। সরোজিনী নাইডু, ভগিনী নিবেদিতা, রোকেয়া বেগম, সাবিত্রী ভাই ফুলে তাদের হাত ধরে। পাশাপাশিভাবে এই উদ্যোগ ফুলে ফলে পল্লবিত হয়। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামদের পৃষ্ঠপোষকতায়। ঠিক তারই অঙ্গ হিসেবে আজ আকাশ জয় করতে ডাক পান সুনিতা উইলিয়ামসরা, ডাক পান বহিঃশত্রু নিধনকারী হিসেবে কর্নেল সোফিয়া কুরেশিরা। এই জায়গায় দাঁড়িয়ে এটাই কিন্তু গল্পের শেষ নয়। আমাদের সমাজে এখনও চাপ চাপ, অন্ধকার
জমাটবদ্ধ অবস্থায় রয়েছে, মানে যেই অন্ধকারের উৎস থেকে প্রায়শই যে পুরুষরূপী মহিষাসুরদের চিৎকার গর্জন আমরা শুনতে পাই, পাশাপাশি শুনতে পাই শোষিত, বঞ্চিত, অত্যাচারিত নারীদের আর্তনাদ। তো সেই জায়গায় শিক্ষিকা হিসেবে আমি যেটা মনে করি, নারীদের মুক্তির প্রথম যে ধাপ সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা হতে পারে পুঁথিগত, হতে পারে মানে শুধু পুঁথিগত বা প্রথাগত হবে এমনটা কোনো কথা নয়, সেটা বৃত্তিমূলক শিক্ষা হতে পারে। যেই শিক্ষা অর্জন করে যেই আলোকে আলোকিত হয়ে নারীরা সেই অন্ধকারকে কাটতে পারবে, সেই শিক্ষার প্রয়োজন সর্বপ্রথম। আমি রবি ঠাকুরের কথায় বলবো যে পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করে মোরে রাখিবে পিছে সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে বিপদে সংকটে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি আমারে চিনিতে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই।